কন্ট্রোল করবেন, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো। সো এখানে আছে আইডেন্টিফাইং হ্যাজার্ড। হ্যাজার্ডের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। মেকানিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, অ্যাগ্রেশন অথবা ভায়োলেন্স, বুলিং, কম্পিউটার ওয়ার্ক স্টেশন, ইলেকট্রিসিটি, তারপর হচ্ছে যে ফায়ার, গেটিং ইন এন্ড আউট, হাইট, হাউসকিপিং, কনফাইন্ড স্পেস, রেডিয়েশন, অ্যাসবেস্টস, লাইটিং লাইটনিং, তারপর হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডলিং, নয়েজ, স্লিপ অ্যান্ড ট্রিপ, স্ট্রেস, টেম্পারেচার, ভেহিকেল অথবা ট্রান্সপোর্ট, ভাইব্রেশন। তো এখানে আমি যেটা করব, আপনারা অলরেডি শর্ট কোর্স করেছেন, যেটা হচ্ছে ওয়ার্ক এট হাইট। এই হাইটটা এখানে আসলে তেমন কোনো ইনফরমেশন নাই, এটা আমরা আমরা এটা বাদ দিব। ফায়ার ফায়ার আপনারা লেভেল 3 কোর্স করেছেন, ওইটাও আমরা এখানে আলোচনা করব না, কারণ এখানে খুব ছোট আকারে আলোচনা, যেটা হচ্ছে আপনারা ওখানে ব্রিফলি করেছেন। আচ্ছা, সো আমরা চলে যাই তাহলে। ওয়াটার কমন হ্যাজার্ড। কমন হ্যাজার্ড কি, বা আমাদের কাজের পরিবেশে কোনগুলো কমন হ্যাজার্ড, এই জিনিসগুলো আমাদের প্রায় পরীক্ষায় চলে আসে। আপনার কমন হ্যাজার্ডের নাম লেখো, যে কোনো দুইটা কমন হ্যাজার্ড বোর্ড গ্রুপের নাম লেখো। তো এখানে যেটা দেওয়া আছে, কমন হ্যাজার্ড এক্সিস্ট ইন এভরি ওয়ার্ক প্লেস। কমন হ্যাজার্ড হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজের পরিবেশেই দেখা যায়। ইউ নিড টু অ্যাবল টু রিকগনাইজ দেম এন্ড নো হোয়াট টু ডু অ্যাবাউট দেম। বলছে আপনি এগুলাকে কিভাবে চিনবেন এবং কিভাবে এগুলাকে এগুলা সম্পর্কে কিভাবে আপনি ইলিমিনেশন করবেন, বা হচ্ছে এগুলা দেখলে আপনি কি করবেন, সেই জিনিসগুলো কথা বলেন। সো হ্যাজার্ড জেনারেলি ফল ইনটু 6 বোর্ড গ্রুপ। হ্যাজার্ডকে আসলে সাধারণত 6টা বোর্ড গ্রুপে ভাগ করেছে। তার ভিতরে মেকানিক্যাল টাইপ হ্যাজার্ড রয়েছে, ফিজিক্যাল টাইপ, কেমিক্যাল, বায়োলজিক্যাল, এনভায়রনমেন্টাল এবং অর্গানাইজেশন। এটা হচ্ছে অ্যাজ পার আইওসে করা। অন্যান্য জায়গায় আরো অনেক ধরনের এরকম ক্যাটাগরি রয়েছে হ্যাজার্ড। সো মেকানিক্যাল হ্যাজার্ড। মেকানিক্যাল হ্যাজার্ডের কথা আসলেই আমাদের আসবে মেশিনের এরিয়া, কারণ মেশিনের উপস্থিতি ছাড়া আসলে মেকানিক্যাল হ্যাজার্ড ক্রিয়েট হয় না। তো সাধারণত হচ্ছে আমরা আমাদের কাজের পরিবেশে অনেক সময় কিছু মেশিনারি ইউজ করি, যেটা হচ্ছে যেই অপারেটরের শক্তির দ্বারা চলে। আবার কিছু মেশিন আছে আমরা আলাদা এনার্জি প্রয়োগ করে আমাদের সেটাকে অপারেটিং করতে হয়, সেইগুলো হতে পারে। সো এগুলা যেটা বললো হিউম্যান অথবা মেশিন জেনারেট বাই আদার পাওয়ার সোর্সেস। তো যে কোনো পাওয়ার সোর্সেস হতে পারে অথবা মানুষ দ্বারা চালিত হতে পারে, সেটা কি আমাদের মেকানিক্যাল হ্যাজার্ড। তো কিছু এক্সাম্পল দিয়েছে মেকানিক্যাল হ্যাজার্ডে। ধরেন আমরা একটা মেশিন, আমরা ওই দিন দেখেছি রোটেটিং একটা কাটার চলতেছে, তার উপরে গার্ড নেই। তাহলে যদি কোথাও আনগার্ডেড মেশিনেস হয়, তাহলে সেটা কিন্তু একটা মেকানিক্যাল হ্যাজার্ডের উদাহরণ। এরপরে প্লান্ট মেশিনারি অ্যান্ড ভেহিকেল। প্লান্ট মেশিনারি বলতে বোঝাচ্ছে আমরা প্লান্টে অনেক ধরনের মেশিনারি ইউজ করি, ভেহিকেল যানবাহন ইউজ করি, যেগুলো থেকে আমাদের এই মেকানিক্যাল হ্যাজার্ডের সৃষ্টি হতে পারে। কারণ একটা মেশিনারি চলতে গেলে মেকানিজম থাকে, একটা গাড়ি চলতে গেলে ইঞ্জিন থাকে, দ্যাট মিনস মেকানিজম থাকে। আর নর্মালি একটা পার্সন কিভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয় এই মেকানিক্যাল হ্যাজার্ডের সাথে। সো অনেক সময় এরকম কোন মেশিনারি বা ইকুইপমেন্টের সাথে কন্টাক্ট অর ইন্টারঅ্যাঙ্গেলমেন্ট, মানে হচ্ছে ওই মেশিনের কোনো একটা পার্টের সাথে তার সে নিজে কানেক্ট হয়ে যেতে পারে, কন্টাক্ট হতে পারে, অথবা তার শরীরের কোনো লুজ ম্যাটেরিয়াল বা হাত এগুলা পেঁচিয়ে যেতে পারে। এছাড়া হচ্ছে ক্রাশিং বিটুইন এ মুভিং পার্ট অন দা মেশিনারি অর ইকুইপমেন্ট। বলছে অনেক সময় মেশিনারি পার্টে দেখা গেছে আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে পিছন থেকে কি করলো, ধাক্কা মারলো, অথবা আপনি দাঁড়িয়ে আছেন একটা গাড়ি ব্যাকে যাইতে গিয়ে আপনাকে ক্রাশ করে দিল। এরকম যদি হয় সেগুলো হচ্ছে মুভিং হতে পারে, অথবা যে কোনো মেশিনারি হতে পারে। এছাড়া হচ্ছে বিং স্ট্রাক বা ইনজেক্টেড পার্টস অফ দ্য মেশিনারি ইকুইপমেন্ট। অনেক সময় আমরা অনেক মেশিনারি ইকুইপমেন্ট থেকে ছোট ছোট জিনিস ইনজেক্ট হয়, যেগুলো আমাদের ধারালো থাকে, যেগুলো আমাদের চোখে বা শরীরে পড়লে আমরা সেটার সাথে আঘাতপ্রাপ্ত হতে পারি। এখানে কিছু মেকানিক্যাল হ্যাজার্ড ক্যান অলসো বি ক্যাটাগরিজ অ্যাকর্ডিং দ্য টাইপ অফ ইনজুরি। কিছু ইনজুরি টাইপের উপর ডিপেন্ড করে কিছু ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি করেছে। একটা হচ্ছে ক্রাশিং, ক্রাশিং হ্যাজার্ড, শেয়ারিং হ্যাজার্ড, কাটিং এন্ড সেভারিং হ্যাজার্ড, ইন্টারলাইগেনমেন্ট, ড্রয়িং ইন অর ট্র্যাপিং, ইম্প্যাক্ট, ডিস্টার্বিং এন্ড পাংচার। এরপর হচ্ছে ফ্রিকশন এন্ড অ্যাব্রেশন, হাই প্রেসার ফ্লুইড ইনজেকশন। সো এই জিনিসগুলা কি আমরা এখন একটা ওয়ান বাই ওয়ান দেখবো।
সো শেয়ারিং হ্যাজার্ড, আমরা এটাকে অনেকে বলি কি স্টিয়ারিং, এটা হচ্ছে কি স্টিয়ারিং। সো এই স্টিয়ারিং যখন ড্রাইভার ড্রাইভিং করে দেখবেন একবার ডানে একবার বাঁয়ে, কখনো সে পুরাটাই ডানে ঘুরায় না, কখনো পুরাটা সে বামে ঘুরায়। সো যখন এইটা ডানে বামে করবে তখন দেখেন এখানে খালি জায়গাগুলো আছে, তাইলে এখানে আমাদের কি হতে পারে, হাতের আঙ্গুল ফিঙ্গার put through the spokes of the wheel will be sheared off. সো অনেক সময় আমাদের এই হাতের আঙ্গুল গুলা কি হতে পারে, এই যেরকম চাকার মতো দেখতে, এটার ভিতরে ঢুকে যেতে পারে এবং ঢুকে গিয়ে সেটা কেটেও যেতে পারে, অনেক সময় সেগুলো কেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এই জিনিসগুলো হচ্ছে শেয়ারিং। একটা হচ্ছে দুইটা ফোর্স থাকবে, পজিটিভ নেগেটিভ দুইটাই ফোর্স থাকবে, যেটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স হিসেবে কাজ করবে। দেন হচ্ছে কাটিং অর সেভারিং। কাটিং মানে হচ্ছে এরকম একটা ব্যান্ডস অফ ব্লেড বা একটা ধারালো কোনো একটা ইয়ে থাকবে, যেটার সাথে আসলে ব্লেড বা যে কোনো ধারালো থাকবে, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের হাতের আঙ্গুল বা হচ্ছে যে কোনো কিছু কি হয়ে যেতে পারে, কেটে যেতে পারে বা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এরকম গুলো হচ্ছে আমাদের কাটিং হ্যাজার্ড। এরপর হচ্ছে ইন্টারল্যাঙ্গেলমেন্ট। অনেক সময় আমাদের শরীরের লুজ ম্যাটেরিয়াল, জামা কাপড় হতে পারে, অন্য হতে পারে, হাতের এরকম আমরা হাতের ফুলাতা শার্ট করছি বাট কপ বুতাম লাগাই নাই, লুজ কাপ এরকম যদি হয়, তাহলে এরকম ঘূর্ণায়মান কোনো অংশের সাথে আমাদের কি হয়ে যেতে পারে, জড়িয়ে পেঁচিয়ে যেতে পারে, আমাদের হাত চলে যেতে পারে। এরপর হচ্ছে ড্রয়িং ইন অর ট্যাপিং। ট্যাপ খাওয়া, যেরকম আমরা যদি কোনো একটা কিছু আমাদের পরে হাতে, তখন দেখবেন একটু ডেবে যায়, যেটাকে আমরা ট্যাপিং বলি। তো এরকম মেশিনে থাকে গিয়ার পুলি সিস্টেম, এই অংশগুলোতে যদি আমাদের হাত পড়ে বা এই অংশগুলোতে, তখন আমাদের এইগুলা কি হতে পারে, শরীরের যে কোনো পার্ট যদি পড়ে মুভিং কোনো পার্টের সাথে, তাহলে সেইখানে আমাদের কি হয়ে যেতে পারে, ট্যাপিং হয়ে যেতে পারে। সেটা কোনো রোলার মেশিন হতে পারে। ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট হচ্ছে সরাসরি আপনি আঘাতপ্রাপ্ত হওয়া। এইখানে একটা রোবোটিক্স মেশিন দেওয়া আছে, তো এই মেশিন চলাবেন, এটা মুভমেন্ট করে, ঘূর্ণায়মান। তো আপনি চাচ্ছেন আপনাকে সে আঘাত করলো, সরাসরি যদি আপনাকে আঘাত করে, সেটা হচ্ছে এরকম ইম্প্যাক্ট হবে। আর এরপর হচ্ছে স্ট্যাবিং আর হচ্ছে পাকচার, যেটা এটা হচ্ছে দেখেন এখানে একটা কি আছে, একটা অ্যাব্রেসিভ হুইল আছে, আমরা যেগুলাকে বিভিন্ন সময় অনেক সময় এটা দিয়ে দাঁড়াল, অনেক সময় দেখবেন কোরবানি আসলে কি করে, ছুরি বা অন্য কিছুকে এগুলা দিয়ে কি করে, এটার ধার ধার করে। তো এরকম অনেক সময় আমরা যখন করি, তখন হচ্ছে ছোট ছোট এই অংশগুলা কি হতে পারে, এই যে যে আমাদের যে ফ্রিগমেন্ট ফ্রম অ্যাব্রেসিভ হুইল, এই অ্যাব্রেসিভ হুইল থেকে আসলে ঘর্ষণের ফলে অনেক সময় এই টুকরোগুলো বেরিয়ে আসে, আর এই টুকরোগুলো অনেক গতিতে বের হয়। বেরিয়ে আসলে এগুলো যদি অনেক সময় আমাদের চোখে পড়ে অথবা আমাদের হাতে পড়ে, তাহলে আঘাতপ্রাপ্ত হতে পারি আমরা। ফ্রিকশন আর হচ্ছে অ্যাব্রেশন। ফ্রিকশন মানে আমরা জানি ঘর্ষণ, এই ঘর্ষণ ছাড়া আসলে আমি আপনিও চলতে পারতাম না, গাড়িও চলতে পারে না এরকম। তো এরকম অনেক সময় পিষ্ট থাকে, এরকম অনেক সময় তল থাকে, যেটা হচ্ছে অত্যাধিক দ্রুত গতিতে চলা থাকে। অনেক সময় স্পিন যে ডায়ার থাকে বা স্পর্ক থাকে, এগুলাকে অনেক সময় আমরা স্পর্শ করি, তখন অনেক সময় বেল্ট থাকে, বেল্টের স্যান্ডার যেটা থাকে, এটার সাথে যদি আমি আপনি স্পর্শ করি বা টাচ করি, তখন ঘর্ষণ ঘটে। ঘর্ষণের ফলে কিন্তু আমাদের হাত যে কোনো অংশ কি হয়ে যেতে পারে, ঘর্ষণের ফলে ক্ষত হয়ে যেতে পারে। হাই প্রেসার ফ্লুইড ইনজেকশন, যেটা হচ্ছে ফ্লুইড ইজ ভেরি হাই প্রেসার ইনজেক্টেড ইন দ্য মেশিন অর পেনিট্রেটেড থ্রু দ্য হাইড্রোলিক ফ্লুইড ইকুয়াপসিং ফ্রম দ্য ব্লাস্ট হাইড্রোলিক। অনেক সময় আমরা দেখবেন হাইড্রোলিক ভাবে অনেক সময় পানি পানি বের করি বা অন্য কোনো কিছু, যেমন কি আমরা যদি কারো গাড়ি থাকে, গাড়ি ওয়াশ করতে যাই, সেখানে কিন্তু অত্যাধিক প্রেসারে কিন্তু পানি বের হয়। তো এই জিনিসগুলা আমরা অনেক সময় বলি পানির প্রেসারে লোহা কাটে। তো এরকম যদি খুব উচ্চ তাপে উচ্চ চাপে যদি কোনো তরল পদার্থ কোনো একটা যন্ত্র থেকে বের হয়, তাহলে সেটাকেও আমাদের যদি শরীরের সঙ্গে স্পর্শ আসে, আমরা সেখান থেকে আঘাতপ্রাপ্ত হতে পারি। এরপর আসেন কেমিক্যাল হ্যাজার্ড। অলরেডি আমরা কেমিক্যাল নিয়ে হালকা পাতলা আলোচনা করেছি। তো কেমিক্যাল হ্যাজার্ড সৃষ্টি হওয়ার জন্য অবশ্যই আমাদের কি থাকবে, কেমিক্যালের উপস্থিতি থাকবে। তো কেমিক্যাল হ্যাজার্ড শুধু মানুষের ক্ষতি করে তা কিন্তু না, মানুষ, প্রপার্টি এবং এনভায়রনমেন্ট, মানে মানুষের ক্ষতি করতে পারে, আপনার সম্পত্তির ক্ষতি করতে পারে, আপনার পরিবেশেরও ক্ষতি করতে পারে। তো এটার জন্য কিছু তাদের একটা প্রপার্টিজ রয়েছে, যেটা হচ্ছে ইন্টারসেগনিক প্রপার্টিজ টু কজ হার্ম টু হিউম্যান প্রপার্টি টু এনভায়রনমেন্ট। সো কেমিক্যাল হচ্ছে আসলে কি,
কেমিক্যাল হচ্ছে একটা, আমরা যদি বলি রাসায়নিক যেটা হচ্ছে আমাদের জন্য বিপজ্জনক হয়, সেটা স্পিল হলেও আমাদের জন্য ক্ষতিকর, সেটা আমাদের শরীরে প্রবেশ করলেও ক্ষতিকর, অথবা আমাদের কোনো প্রপার্টি পড়লেও সেটা ড্যামেজ হতে পারে। তো কিছু কেমিক্যাল আছে যেগুলো হচ্ছে আমাদের প্রকৃতিতে পাওয়া যায়, ন্যাচারালি পাওয়া যায়, যেমন হচ্ছে আর্সেনিক আর রেডন গ্যাস আছে, এগুলো হচ্ছে আমাদের প্রকৃতিতে পাওয়া যায়। আবার কিছু কেমিক্যাল আমরা ম্যানুফ্যাকচারিং করি, সেটা হচ্ছে আমাদের বাসাবাড়ি বা অফিসে বা বিভিন্ন কাজ ইউজ করার জন্য। যেমন হতে পারে আমরা প্রিন্ট, আমরা রং রং আমরা বিভিন্ন কাজ ইউজ করি। বার্নিশেস, আমরা বার্নিশেস গুলো ইউজ করি। আমরা ব্লিচ, যে ব্লিচেস সেগুলো এবং ডিজেল, এই জিনিসগুলো হচ্ছে আমরা বিভিন্ন কাজে আমরা ইউজ করে থাকি। সো কেমিক্যাল হ্যাজার্ড ক্যান প্রেজেন্টেড বাই সাবস্টেন্স দ্যাট আর, কেমিক্যাল হ্যাজার্ড গুলো আসলে যে পদার্থগুলো দ্বারা আসলে হয়, সাবস্টেন্স গুলা কি কি থাকে আসলে সেখানে। সো এইগুলা থেকে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি, যদি আমরা কেউ এই কেমিক্যালের সাথে সরাসরি কাজ করি, তাহলে সেখান থেকে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। যেমন কি অ্যাডহেসিভ, আমরা বিভিন্ন আর্ট আলো জাতীয় জিনিস ইউজ করি, আটা ইউজ করি, সেগুলো অ্যাজ লাইক কেমিক্যাল। প্রিন্ট, আমরা রং করতেছি, সেগুলো আমাদের জন্য কেমিক্যাল। ক্লিনিং ম্যাটেরিয়ালস, আমরা বিভিন্ন রকম পরিষ্কার করার জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালস, লিকুইড ম্যাটেরিয়ালস ইউজ করি, সেগুলো কিন্তু কেমিক্যাল। এরপর হচ্ছে জেনারেটেড ডিউরিং ওয়ার্ক অ্যাক্টিভিটিস, অনেক সময় আমরা কাজ করলেও সেখান থেকে কেমিক্যালি হয়। যেমন হচ্ছে অনেক সময় আমরা কি করি, ফুমস বের হয় ফ্রম শোল্ডারিং এন্ড ওয়েল্ডিং, ওয়েল্ডিং করলে দেখবেন সেখানে ওয়েল্ডিং থেকে কিছু ধোঁয়া উৎপন্ন হয় বা ধোঁয়া বের হয়, সেগুলো আমাদের জন্য কি কেমিক্যাল। The level of harm caused depend on the road, on the speed of the entry into the body. So এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আমাদের কোন রোড দিয়ে কেমিক্যালটা আমাদের শরীরে প্রবেশ করছে তার উপর, এবং এটার গতির উপর নির্ভর করে ক্ষতির পরিণতিগুলো। সো এখানে বলছে কেমিক্যাল ক্যান হার্ম এ পারসনস হেলদি বাই এন্টারিং দ্য বডি বাই, বলছে রাসায়নিক পদার্থগুলা আমাদের নিচের যেই প্রবেশ পথগুলো আছে, এই প্রবেশ পথের মাধ্যমে যে কোনো একটি ব্যক্তির শরীরে প্রবেশ করে এবং তার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। যেমন বলা হচ্ছে অ্যাবসর্বেশন থ্রু দা স্কিন, মানে আমাদের স্কিনের মাধ্যমে এটা অ্যাবসর্ব করবে, মানে শুষে নিবে। এরপর হচ্ছে ইনজেকশন থ্রু দা মাউথ, আমরা মুখের মাধ্যমে কি করতে পারি, এটা আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এরপর হচ্ছে ইনহেলেশন থ্রু দা লাংস, আমরা আমাদের যে লাংস থাকে, ফুসফুস থাকে, সেটার মাধ্যমে যখন নিঃশ্বাস নিই তখন এই জিনিসটা আমরা ইনহেল করতে পারি। তো দেখেন এখানে একটা গাড়ি চলতেছে, গাড়ির যে বাষ্পগুলো বের হচ্ছে, এই লোকটা এখানে কাজ করতেছে, এই ইনহেল করতেছে, তার মানে তার শরীরে এই কেমিক্যাল গুলা প্রবেশ করতেছে। সো কেমিক্যাল যদি কখনো আমাদের কারো শরীরে প্রবেশ করে, তাহলে আমাদের কিছু হার্মফুল ইফেক্ট দেখা দেয়। ইফেক্ট গুলা কি আমরা যদি দেখি, আমাদের শরীরে ত্বকে বিভিন্ন রকম ডিজিজেস হবে অফ দ্য স্কিন, ত্বকের অনেক রোগ হবে। এছাড়া হচ্ছে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে, আমাদের যে শ্বাস প্রশ্বাস নালী আছে, সেখানে আমাদের অনেক ধরনের রোগ হতে পারে। ক্যান্সার অ্যান্ড বার্থ ডিফেক্ট, অনেক সময় আমাদের ক্যান্সার হয়ে যেতে পারে, অথবা জন্মগত ত্রুটি হতে পারে। অ্যাসপাইরেশন, আমাদের শ্বাসকষ্ট হতে পারে। ডিসঅর্ডার অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের যে কেন্দ্রীয় যে নার্ভ সিস্টেম গুলো আছে, সেগুলোতে বিভিন্ন ধরনের ত্রুটি দেখা দিতে পারে। আমাদের যে কোনো স্পেসিফিক কোনো অঙ্গতে পড়ে গেলে সেখানে অঙ্গটাকে পুরো ড্যামেজ করে দিতে পারে। এরপর হচ্ছে আমাদের যে রক্ত আছে সেটাকে বিষাক্ত বা বিষক্রিয়া করে ফেলতে পারে। তো এখানে বলছে কিছু সাবস্টেন্স আছে যেগুলো হচ্ছে তীব্র প্রভাব ফেলে, যখন এটা এক্সপ্লোজ হয় তখন এটা তীব্র প্রভাব ফেলে এবং সাথে সাথে আমাদের ক্ষতি করে ফেলতে পারে। আবার কিছু কিছু আছে যেগুলো হচ্ছে ক্ষতি করতে অনেক সময় নেয়, বা অনেক সময় বারবার এক্সপোজার হওয়ার পরে, তারপরে দীর্ঘ সময় পরে তারপরে এই জিনিসটা স্পষ্ট হয় বা এ আক্রান্ত হয়েছে সেটা বোঝা যায়। ফিজিক্যাল হ্যাজার্ড, এবার আমরা যাই ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড কি, ফিজিক্যাল হ্যাজার্ড হচ্ছে যে সব হ্যাজার্ডের কারণে আমাদের যে কোনো একজন ব্যক্তি যার শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সো এখানে বলছে ফিজিক্যাল হ্যাজার্ড আর দোজ সাবস্টেন্স অর কন্ডিশন দ্যাট মে হার্ম এ পারসনস ফিজিক্যাল সেফটি। তো বলছে শারীরিক বিপদ, যেগুলা শারীরিক বিপদ হলো ওইসব পদার্থ অথবা অবস্থা যেখান থেকে একজন ব্যক্তি তার শারীরিক নিরাপত্তা বা ক্ষতি করতে পারে, এমন জিনিসগুলো হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। সাম এক্সাম্পল অফ দ্য ফিজিক্যাল হ্যাজার্ড আর, কিছু ফিজিক্যাল হ্যাজার্ড যেমন কি আগুন লাগে ফিজিক্যালি হ্যাজার্ড। ইলেকট্রিসিটি শক হতে পারে, ভাইব্রেশন, অথবা আপনি কোনো একটা কাজের জায়গায় পুরো হাউস কিপিং করছেন, সেখানে কেউ একজন কাজ করতে গিয়ে ট্রিপ খেতে পারে বা স্লিপ খেতে পারে, যে কোনো কিছু, যার ফলে সে ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
So physical hazard are the most common hazard type of hazard that workplace and include unsafe condition that can cause injury, illness and death. তো এগুলো হচ্ছে কমন একটা জিনিস, যেগুলো হচ্ছে আপনার ইনলেস হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে এবং মারাও যেতে পারে। সো কমন টাইপ অফ ইনজুরি ইনক্লুডেড হচ্ছে, আমরা এখান থেকে সাধারণত যে ধরনের আঘাতগুলো পেতে পারি, আমরা ট্রিপ করতে পারি, ট্রিপ কোনো কিছুর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে পারি, স্লিপ করতে পারি এরকম পিচ্ছিল কারক কোনো কিছুর সাথে, এছাড়াও উপর থেকে কোনো একটা বস্তু পড়ে যেতে পারে, অথবা উপর থেকে যে কোনো একজন পড়ে যেতে পারে, যেটা হচ্ছে ফল এবং ফলিং অবজেক্ট। পড়লে কি হবে, আমাদের শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে যাব। তো আপনার বলছে, ডিড ইউ নো স্লিপ এন্ড ট্রিপ মোস্ট কমন কজেস মেজর ইনজুরি এট দ্য ওয়ার্ক। বলছে কাজের ক্ষেত্রে বড় আঘাতের সবচেয়ে সাধারণত যে কারণগুলো দেখা হয় সেটা হচ্ছে স্লিপ এবং ট্রিপ, যে এই দুইটাকে বড় হ্যাজার্ড হিসেবে দেখা হয়। বায়োলজিক্যাল হ্যাজার্ড। তো বায়োলজিক্যাল হ্যাজার্ড যদি আমরা দেখি, বায়োলজিক্যাল হ্যাজার্ড হচ্ছে কি, বায়োলজিক্যাল হ্যাজার্ড আর অর্গানিক substance or microorganisms that pose threat to the health of human and other living beings। বলছে বায়োলজিক্যাল তো আমরা বুঝি জৈবিক ভাবে যে ইয়েগুলো হয়, বায়োলজিক্যাল হ্যাজার্ড হচ্ছে জৈব পদার্থ বা অণুজীব হতে পারে, যেটা হচ্ছে মানুষ এবং অন্যান্য যে জীবন্ত প্রাণীগুলো আমাদের বসবাস করে তাদের জন্য স্বাস্থ্যের একটা হুমকি স্বরূপ কাজ করে। They also include toxins that are produced by organs। বলছে এই জীবগুলা কি করে, এই জীবগুলা থেকে উৎপাদিত যে বিষাক্ত ইয়াটা হয় সেটা হচ্ছে আসলে প্রবেশ করে, সেটা কোনো ওই যে জীবত কোনো কিছু অথবা মানুষের মাধ্যমে। সো এক্সাম্পল অফ বায়োলজিক্যাল হ্যাজার্ড, আমরা এখানে দেখতেছি একজন লোক আক্রান্ত, তার সাথে আরেকজন কি আছে, কাজ করতেছে। সো এই ক্ষেত্রে এই লোকটা কি করলো, তার প্রয়োজনীয় পিপি গুলা ইনসিওর করলো। তো কিছু এক্সাম্পল যদি আমরা বলি, আমাদের যে কোভিড-19 এর যে ভাইরাস সেটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। এছাড়া হচ্ছে অনেক সময় প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকে, এরপর হচ্ছে ভাইরাস থাকে, এছাড়া হচ্ছে আমাদের ফাঙ্গিস মানে ছত্রাক থাকে, এছাড়া হচ্ছে প্যারাসাইটিস মানে হচ্ছে পরজীবী, এগুলোকে বলি আমরা পরজীবী, এগুলো হচ্ছে আমাদের বায়োলজিক্যাল হ্যাজার্ডের অন্তর্ভুক্ত। সো বায়োলজিক্যাল হ্যাজার্ডের ক্ষেত্রে আসলে যে বিপজ্জনক গুলো দেখা যায় বা ঝুঁকি দেখা যায় সেটা হচ্ছে আসলে যারা এরকম হ্যাজার্ডিয়াস বায়োলজিক্যাল হ্যাজার্ডিয়াস অ্যাক্টিভিটির সাথে কাজ করেন তারা আসলে এই সমস্যার সম্ভাবনা ঝুঁকি বেশি থাকে। সাধারণত এগুলো হচ্ছে ল্যাবরেটরিতে যারা টেস্ট করে, ল্যাবরেটরিজ, তাদের এই জিনিসগুলা হওয়ার বেশি থাকে, ঝুঁকি থাকে। তো কিছু এক্সাম্পল যেগুলো হচ্ছে আমাদের বায়োলজিক্যাল হ্যাজার্ডের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে অনেক সময় আমরা এরকম অনেক কাজ করে থাকি যেটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ডের সোর্স হিসাবে কাজ করে। যেমন আমরা আমাদের এনিম্যালের সাথে কাজ করি, পশু পাখির সাথে কাজ করি, তারপর হচ্ছে আমরা অনেক সময় কেউ একজন আক্রান্ত হয়েছে তার সাথে কাজ করতে পারি, সেখান থেকে আমাদের শরীরে ছড়িয়ে যেতে পারে। অনেক সময় আমরা ওয়েস্ট বজ্র যে পদার্থগুলো সেগুলো আমরা হ্যান্ডেলিং করি। অনেক সময় আমাদের কাজের এনভায়রনমেন্ট বা ইকুইপমেন্ট যেগুলো থেকে এই জিনিসগুলা আসলে দূষিত হতে পারে, পরিবেশ দূষিত হতে পারে, সেগুলোর মাধ্যমে আমরা হতে পারি। Example of common occupational infection that can arise from those activities include। তো এখানে কিছু কমন কিছু কথা বলা আছে, বাট আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে SW, আপনারা চাইলে কেউ খাতা কলমে লিখে নিতে পারেন। আপনারা কিছু ভাইরাসের নাম লিখবেন যেটা হচ্ছে হোস্ট হিসেবে কারা কাজ করে এবং কাদের এরপরে অ্যাটাক করে। যেমন এখানে বলছে আমরা যে গবাদি পশু যক্ষা বলি অনেক সময়, বভিন টিউবারকুলোসিস, যেটা হচ্ছে এটার ক্ষেত্রে ন্যাচারাল একটা প্রাকৃতিক, এটা হোস্ট হিসাবে কাজ করে, সেখান থেকে ক্যাটেল আমাদের যে গবাদি পশু আছে তাদেরকে অ্যাটাক করে। এরপরে হেপাটাইটিস বি এবং সি, এটা আমরা সবাই জানি মোট, এটা প্রাকৃতিক ন্যাচারাল হোস্ট হিসাবে কাজ করে, এরপরে মানুষকে অ্যাটাক করে। এরপর হচ্ছে আমাদের যে লেপ্টোস্পাইরোসিস, যেটা হচ্ছে একটা রোগের মতো ওএলএস রোগ, যেটা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে ইঁদুরের শরীরে হয়। তো ন্যাচারা এটা হয়, সেখান থেকে ইঁদুরকে অ্যাটাক করে। এইটা হচ্ছে কি আমাদের বায়োলজিক্যাল হ্যাজার্ডের কিছু এক্সাম্পল। এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। এনভায়রনমেন্টাল হ্যাজার্ডটা কি? এনভায়রনমেন্টাল হ্যাজার্ড আর দ্য কন্ডিশন অর স্টেট ইভেন্ট দ্যাট have the potential to the affect the environmental and adversely impacting people health। সো বলছে এই পরিবেশগত যেই হ্যাজার্ড গুলা বা বিপদ গুলা, এগুলো হচ্ছে আসলে যে কোনো একটা পরিস্থিতি অথবা কোনো একটা ঘটনা ঘটছে অথবা কোনো একটা পরিবেশের
কারণে এই জিনিসগুলো ঘটতে পারে, এবং এগুলো ঘটলে অবশ্যই পরিবেশের উপর বিশাল আকারে প্রভাব ফেলে। আর পরিবেশ যদি ভালো না থাকে তাহলে সেখানে আমাদের স্বাস্থ্যের উপরও বিশাল একটা প্রভাব ফেলতে পারে। So এই জিনিসগুলো those hazard come from various forms and often unnoticed until accident occurs. তো বলছে এগুলো আসলে বলে কয়ে আসে না, এগুলো অনেক সময় দুর্ঘটনা ঘটে, সেখান থেকে এই জিনিসগুলো প্রায় দেখা যেতে পারে। এনভায়রনমেন্টাল হ্যাজার্ড এর ভিতরে যদি আমরা বলি, নয়েজ রয়েছে, পুয়ার লাইটিং রয়েছে, আনরিজনেবল টেম্পারেচার রয়েছে, ডাস্ট রয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের পরিবেশগত হ্যাজার্ড। তো অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় পরিবেশগত হ্যাজার্ড গুলা এবং এর ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং দুর্ঘটনাটা কিভাবে প্রতিরোধ করা যায়, সেই জিনিসগুলো আমাদের, সেই স্টেপগুলো আমাদের নিতে হবে। সো বলছে অনেক সময় ব্যালেন্সিং দ্য ওয়ার্ক অ্যাক্টিভিটিস এন্ড ওয়ার্ক রেট উইল বি টেম্পারেচার। এই জিনিসগুলো আসলে ডিপেন্ড করবে অনেক সময় যারা কাজ করে তাদের দক্ষতার উপর, তাদের কেমন কমফোর্টেবল হচ্ছে, তাদের নিরাপত্তা কেমন, এখানে টেম্পারেচার বেশি কিনা বা আর্দ্রতা কম বেশি কিনা, এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে কিনা, বাতাস চলাচল করে কিনা, তারপর হচ্ছে এখানে অনেক সময় আমাদের খাবার জন্য বিশুদ্ধ পানি আছে কিনা, এছাড়া হচ্ছে অনেক সময় শারীরিক গঠন এবং যে আমাদের মানসিক যে ইয়াগুলো থাকে সেগুলোর সাথে আসলে এই জিনিসগুলো যায় কিনা, ভারসাম্যটা থাকে কিনা, এই জিনিসগুলো হচ্ছে কমফোর্ট অ্যান্ড সেফলি। সো এখানে হচ্ছে অর্গানাইজেশনাল হ্যাজার্ড। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে জি পাচ্ছি। শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে অর্গানাইজেশনাল হ্যাজার্ড, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন অর্গানাইজেশনেই আমরা এটার সম্মুখীন হয়ে থাকি। তো এগুলা ডিপেন্ড করে হচ্ছে আমাদের যে কাজ দেয় কাজের চাপের উপরে, এবং কাজের একটা ডেডলাইন দিয়ে দেয়, এই সময়ের ভিতরে কাজ করতে হবে, যে জিনিসগুলো হচ্ছে আমাদের উপর একটা হ্যাজার্ডের সৃষ্টি করে। So studies have shown that the following work dimension may be the potential to stressful. আসলে গবেষণা করে দেখা গেছে নিচের যে নিম্নোক্ত যে পয়েন্ট গুলো আছে এগুলোর কারণে অনেক জায়গায় চাপ হতে পারে বা চাপ যুক্ত মনে হতে পারে। যেমন হচ্ছে অনেক সময় টেম্পোরাল অ্যাসপেক্ট অফ দা ওয়ার্ক, অনেক সময় কাজের জন্য টেম্পোরাল কাউকে নেওয়া হয়, সেটা হতে পারে শিফটিং এ ওয়ার্ক বা শিফট ওয়ার্ক। এই জিনিসগুলোর ক্ষেত্রে তার ভিতরে একটু স্ট্রেস কাজ করতে পারে। এছাড়া হচ্ছে আপনার যদি কাজের যে কন্টেন্টটা রয়েছে, কাজের যে বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তুর উপরে অনেক সময় আপনার ভিতরে কি হতে পারে, এরকম চাপ চলে আসতে পারে। এছাড়া হচ্ছে অনেক সময় কিছু ইস্যু থাকে, মানুষের ইস্যু থাকে, যেটা হচ্ছে একটা দলের মধ্যে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা। এছাড়া হচ্ছে সুপারভাইজারের সাথে এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করা। এছাড়া হচ্ছে আপনার অর্গানাইজেশনের স্ট্রাকচারটা এরকম যে কাজ করতে গেলে চাপ নিয়ে কাজ করতে হবে। এখন আমাকে কেউ একজন বলেন, অ্যাগ্রেশন এবং ভায়োলেন্স এটা বুঝেন কে কে? স্যার, ভায়োলেন্স বলতে তো বুঝি, ভায়োলেন্স বলতে হচ্ছে কোনো কিছু অমান্য করা বা হ্যাজার্ডের দিকে এগিয়ে যাওয়া, শর্টকাট কিছু ব্যবহার করা। আচ্ছা, আর কেউ? আচ্ছা, দেখেন, অ্যাগ্রেশন মানে হচ্ছে আক্রমণাত্মক আর ভায়োলেন্স মানে হচ্ছে সহিংসতা। তো দেখবেন আপনার অর্গানাইজেশনে কেউ আপনাকে অ্যাটাক করছে ফিজিক্যালি, অথবা আপনার সাথে এরকম ভায়োলেন্স সহিংসতামূলক আচরণ করছে, আপনার সাথে গালাগালি, আপনাকে এই থ্রেট দেওয়া, আপনার সাথে সবার সামনে অপমান করা, এরকম অনেক কিছু, আপনার সাথে রাগান্বিত হয়ে কাজ করা। তো আমাদের কাজের ক্ষেত্রে আসলে এইরকম ঘটনাগুলো অনেক ঘটে, যার ভিতরে হচ্ছে অনেককে হুমকি দেওয়া হয়, অনেককে লাঞ্ছিত করা হয়, ইনসাল্ট করা হয়, অনেককে আসলে মৌখিকভাবে আপনি ভার্বালি নির্যাতন করতে পারেন, হুমকি দিতে পারেন, শারীরিকভাবে তার উপরে আঘাত করতে পারেন। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার যে জিনিসটা হয় আসলে, এগুলো হচ্ছে ক্যান কাম ফ্রম দ্য পিপল ইউ নো অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম স্ট্রেঞ্জার। বলছে এগুলো আসলে আমাদের যে পরিচিত ব্যক্তিরা থাকে এই ব্যক্তিদের থেকে আসলে বেশি আসে, আর এমনিতে অপরিচিত যে কোনো ব্যক্তি থেকেও আসতে পারে। তো এইরকম প্রফেশনে কাজ করে কারা বলেন তো, যাদের সাথে আমরা এরকম আক্রমণাত্মক কথা বলি বা হচ্ছে তাদের সাথে সহিংসতামূলক আচরণ করি, এরকম কোন প্রফেশন আছে? থাকলে সেটা কি হতে পারে? এটা স্যার সাধারণত কনস্ট্রাকশন সাইটে হয়ে থাকে, সাধারণত ওয়ার্কার হয়ে থাকে, ফোরম্যান হয়ে থাকে,
যারা হচ্ছে প্রোডাকশনের সাথে জড়িত তারা? আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখি সিকিউরিটি গার্ড যারা হচ্ছে টাকা আদান প্রদান করে, হ্যাঁ, বিভিন্ন সিকিউরিটি প্রতিষ্ঠানে চাকরি করে, সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে, তাদের সাথে আমরা এরকম আক্রমণাত্মক কথা বলি। এছাড়া হচ্ছে অনেক সময় আমরা দেখি কমপ্লেইন নেওয়ার জন্য একজন রিসিপশনিস্ট বসে থাকে, এই যে ছবিতে যেরকম এই ভদ্রলোকের রিসিপশনিস্ট আঙ্গুল দেখিয়ে বলতেছে তোকে আমি দেখে নিব, তুই কিভাবে এখানে কাজ করিস, এরকম তাদের সাথে এরকম আমরা আক্রমণাত্মক বা সহিংসতামূলক কথা বলি। এছাড়া হচ্ছে অনেক সময় ট্রাফিক পুলিশ এদের সাথে তো আমরা এদেরকে মারছি, আপনারা দেখছেন জুলাই আন্দোলনে এরা মাইরও খাইছে, তাইলে এদেরকে মারলামও আমরা, আবার এদেরকে নিয়ে আমরা কি করি এরকম আক্রমণাত্মক কথা বলি, এদের নিয়ে হাসি ঠাট্টা অনেক কিছু করে থাকি। এছাড়া হচ্ছে আপনার যারা হচ্ছে অনেক সময় নার্স থাকে বা হচ্ছে বেসরকারি মেডিকেলে দেখবেন যারা আয়া থাকে বা আপনাকে সহযোগিতা করে, তাদের সাথে আমরা অনেক সময় এরকম আহ, কি বলে ভায়োলেন্স মূলক আচরণ করে থাকি। এছাড়া হচ্ছে অনেক সময় যারা একাকিত্ব থাকে, যেমন কি বাস ড্রাইভার, টিকিট কাউন্টার বা টিকিট কালেক্টর, যারা এদের সাথে আমরা খারাপ ব্যবহার করি, যে গালাগালি করতে আমরা ভুলি না, যে গাড়ি এতক্ষণ দাঁড়াচ্ছিস এই সেই অনেক ধরনের হাবিজাবি, আমরা শিক্ষিত যাতে অনেক ভালো গালি দিতে পারি। এছাড়া হচ্ছে অনেক সময় আমরা দেখি যেটা হচ্ছে আনসোসেকেবল আওয়ার্স, যেটা হচ্ছে সেগুলো হচ্ছে ওয়ার্কস যেগুলোকে বলি, অনেক সময় আমরা ক্যাটারিং, যারা যেমন কি আমরা রেস্টুরেন্টে গেলাম, ক্যাটারিং গিয়ে আমরা কোনো একটা কিছু খাবো, সেখানে অনেক সময় আমরা কর্মীদের সাথে কি করি এরকম আক্রমণাত্মক কথা বলি, অথবা যদি কোনো কিছু ভুল হয়, চুল টুল পড়ে যায়, তাহলে সেখানে আমরা তাদেরকে আবার থাপ্পড় দিই, এরকম আমাদের লোক আছে। তো এখানে যে জিনিসটা আসলে বললো, এখানে হচ্ছে আসলে আমরা যে পেশায় থাকি না কেন, সেই পেশায় আসলে আমাদের কাজের পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমাদের সাথে অনেকেই এরকম অ্যাগ্রেশন বা হচ্ছে আমাদের ভায়োলেন্স, এইরকম সহিংসতামূলক আচরণ করে থাকি। তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে যখন একা কোনো কাজ করি আমরা, তখন আসলে আমাদের ভিতরে একটা দুর্বলতা কাজ করে। সো এখানে বলছে ওয়ার্কিং অ্যালং, ফর এক্সাম্পল ইনক্রিজ ইউজ দা ভার্নেবিলিটি, মানে আপনার ভিতরে যখন আপনি একা থাকবেন তখন আপনার ভিতরে দুর্বলতা কাজ করবে, তখনই আপনাকে নিয়ে সবাই কি করবে, আপনাকে নিয়ে সহিংসতামূলক বা এরকম আক্রমণাত্মক কথাবার্তা বলবে। তো আসলে এই ক্ষেত্রে অনেক সময় আমাদের ফিজিক্যাল অ্যাটাক এন্ড ভার্বাল অ্যাবিউজ, অনেক সময় আমরা শারীরিক আক্রমণ করি, আবার অনেক সময় মৌখিক তাকে গালাগালি করি। আসলে শারীরিক আক্রমণ বিপজ্জনক, কিন্তু আসলে এই ক্ষেত্রে হচ্ছে আপনার অনেক সময় মৌখিক নির্যাতনটাকে বা মৌখিক যে ভার্বাল অ্যাবিউজটাকে আমরা বলতেছি, সেটা আসলে উল্লেখযোগ্য সমস্যার কারণ হতে পারে। তো এগুলো যখন হয় তখন আপনার ভিতরে উদ্বেগতা কাজ করে, আপনার ভিতরে চাপ, অনেক চাপের সৃষ্টি হয়, যার ফলে আপনার স্বাস্থ্য দিন দিন কি হচ্ছে অবনতি হতে পারে। এছাড়া হচ্ছে শারীরিক আক্রমণ হচ্ছে আমাদের যেই ভার্বাল অ্যাবিউজ, আমরা যে মৌখিক নির্যাতন করি, সেটাও অনেক বেশি সাধারণত আসলে কাজ করে থাকে। এই ভার্বাল অ্যাবিউজ করলে অনেক সময় আপনি আমার ভিতরে কি সাইকোলজিক্যাল কিছু সিমটম দেখা দিতে হবে, মানসিক সমস্যা দেখা দিতে হবে, আর মানসিক সমস্যা যখন দেখা দিবে তখন এটা আস্তে আস্তে আমাদের শারীরিক সমস্যা থেকে নিয়ে যাবে। সো কেউ যদি এরকম বুলিং বা ভায়োলেন্স এর শিকার হয়, তাহলে তার কি কি সিমটম দেখা দিতে পারে, সে আসলে কি কি জিনিসের প্রেক্ষাপট হতে পারে, তার কি কি পরিবর্তন আসতে পারে, তার ভিতরে কি আসতে পারে, তার ভিতরে ঘুম চলে যেতে পারে, যেটা হচ্ছে ইনসোমনিয়া, অথবা হচ্ছে এটাকে বলে স্লিপনেস। সো তার ভিতরে অনিদ্রা বা ঘুম চলে যেতে পারে, তার ভিতরে স্ট্রেস চাপ প্রয়োগ হতে পারে, তার ভিতরে উদ্বেগতা কাজ করতে পারে, তার ভিতরে বিরক্তি বোধ চলে আসতে পারে, তার যেই আত্মবিশ্বাস কনফিডেন্স থাকে সেটা কমে যেতে পারে। এরপরে তার ভিতরে যেটা বললো অ্যাগ্রোফোবিয়া, যেটা হচ্ছে তার ভিতরে ভয়, ভীতু ভীতু হয়ে যাবে এরকম। এছাড়াও সে সবসময় নিজের নিজের ক্ষতি করার জন্য চেষ্টা করবে। আর এছাড়াও তার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করবে, চুরি করছে এরকম এরকম কাজ করবে। তো এই ক্ষেত্রে আমরা যদি কেউ সেখানে ডিউটি হোল্ডার থাকি বা দায়িত্বরত কেউ থাকি, তাহলে সেখানে আমাদের আসলে যে এরকম যদি কারোর সাথে হয়, তাহলে সেই জিনিসগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে সেখানে আমাদের এটাকে তদন্ত করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, যাতে করে এটাকে আমরা কিভাবে কমিয়ে আনা যায়। সেক্ষেত্রে আসলে আমাদের অনেক সময় যারা এরকম বুলিং এবং সরি ভায়োলেন্স এবং হচ্ছে অ্যাগ্রেশনের শিকার হয়, তখন তাদের ভিতরে কিছু সিমটম দেখা দেয়, সেই সিমটম গুলাকে আমাকে কি করতে হবে, শনাক্ত করে নিতে হবে। এছাড়া হচ্ছে অনেক সময় এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদেরকে প্রশিক্ষণ দিতে হবে এগুলা নিয়ে।
এবং তাদের সাথে তথ্য প্রদান করতে হবে এগুলো নিয়ে। এছাড়া হচ্ছে যেসব জায়গায় পাবলিককে আসা যাওয়া বেশি হয়, পাবলিকদেরকে সেখানে যাতে করে ওয়েটিং স্পেস থাকে, অপেক্ষা করতে পারে। এছাড়া হচ্ছে তাদের অনেক সময় আমরা কি করতে পারি, ইনফরমেশন গুলা তাদেরকে ফিজিক্যাল সিকিউরিটি মেজার, অনেক সময় আমরা ইনফরমেশন গুলা দিতে পারি তাদেরকে, যাতে করে তারা বিরক্ত না হয়। এছাড়া হচ্ছে সেখানে অ্যালার্ম সিস্টেম রাখা, যাতে করে প্যানিক অ্যালার্ম, কেউ এরকম শিকার হলে সাথে সাথে সে অ্যালার্ম বাজাতে পারে। এরপর সিসিটিভি ক্যামেরা তো আছেই, এগুলোর মাধ্যমে আমরা এগুলাকে কি করতে পারি, মনিটরিং করতে পারি। এছাড়া হচ্ছে আপনার যে টিম থাকবে সেই টিমের সাথে দলগত হয়ে এটা নিয়ে আলোচনা করা এবং এটার পরিবর্তন আনা। যদি কেউ এরকম হয়, যেমন এখানে বলছে আমরা আগে কিন্তু ব্যাংকে ক্রেডিট কার্ড ছিল না, এরকম বুথ ছিল না, লাইনে দাঁড়িয়ে থাকিয়ে চেক দিয়ে টাকা নেওয়া লাগতো, সেই জিনিসগুলো এখন কি হয়ে গেছে, চেকে চলে আসছে, ক্রেডিট কার্ড চলে আসছে। এছাড়াও ব্যাংকে গেলে দেখবেন এখন টোকেন নিতে হয়, টোকেনের মাধ্যমে আপনাকে ডাকে। সিমিলার কি ডাক্তারের চেম্বারে যাবেন, সেখানেও ডাক্তারের চেম্বারে ডাক্তার দেখাবেন, সেখানে টোকেন সিরিয়াল মেনটেন করতে হয়, যার কারণে ওখানে ওয়েটিং করার জন্য চেয়ার টেবিল দেওয়া আছে। যার কারণে মানুষের সাথে মানুষ আর ওই সহিংসতামূলক বা আক্রমণাত্মক কথা বলে না। এছাড়াও যদি আপনার মিটিং টিটিং থাকে, মিটিং এর জন্য ক্লায়েন্টের জন্য থাকা একটা বসে রেস্ট নেওয়ার একটা ব্যবস্থা বা ওয়েটিং রুমের ব্যবস্থা করা, এরকম করে এই জিনিসগুলো আপনি কি করতে পারবেন, করতে পারবেন। এবং আপনার অনেক সময় বস থেকে অনেক দূরে লোকজন কাজ করে, তাদের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে, যোগাযোগ মেনটেন করতে হবে। এছাড়া হচ্ছে যদি কোথাও এরকম ঘটনাগুলো ঘটে, তাহলে আপনাকে অবশ্যই এটাকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার পর এটাকে তদন্ত করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। এবং যদি পর্যবেক্ষণ করলে এটাতে আরো কিছু ইমপ্রুভমেন্ট দরকার হয়, সেটাকে আমাদেরকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। আর এই রিপোর্টিং সিস্টেমটা কেউ যদি করে রিপোর্ট করবে, সেই সিস্টেমটা অবশ্যই সহজেই যাতে করা যায়, এই জিনিসগুলা আমাদেরকে করতে হবে, ইনশিওর করতে হবে। সো ইনকারেজ মেম্বার অফ ইউর টিম, এরকম যদি কারো হয় তাহলে তাদেরকে অবশ্যই কি করতে হবে, উৎসাহিত করতে হবে। কি করতে হবে, এরকম যদি কোথাও ঘটে সাথে সাথে যাতে করে সে এটাকে উপস্থাপন করে এবং এটাকে ডিসকাস করে, যাতে করে কর্মক্ষেত্রে এরকম সতর্কতামূলক আলোচনাগুলো হয়, ডিসকাস করতে হবে। এছাড়াও যে কোনো ধরনের যদি এরকম আক্রমণাত্মক কিছু হয়, সেটা ছোট হোক না বা বড় হোক, সেক্ষেত্রে অবশ্যই রিপোর্ট করতে হবে। এতে কি ঘটেছিল এবং আসলে কি ধরনের ঘটনা ঘটছে বিবরণ দিতে হবে, কারা ভুক্তভোগী, কারা অপরাধী, এবং কোথাও যদি ওখানে কোনো এভিডেন্স বা সাক্ষী থাকে তাদের বিবরণ। এরপর একটা ফলাফল হবে এবং ঘটনার অবস্থান, কি কারণে ঘটেছে, এই জিনিসগুলো একটা রিপোর্টে কি থাকবে, অন্তর্ভুক্ত থাকবে। আর আপনাকে বলছে, আপনি কি জানেন ইংল্যান্ড এবং যে ওয়েলস রয়েছে, সেখানে আসলে তারা এটাকে কি বলে, সার্ভে সার্ভে করে তারা দেখলো তাদের সেখানে 2012 অথবা 13 সালে তাদের আনুমানিক 6,49,000 যে ঘটনাগুলো ঘটেছে, সেটা হচ্ছে এরকম অ্যাগ্রেশন এবং ভায়োলেন্স থেকে। আচ্ছা, এখন আমরা কথা বলবো অ্যাসবেস্টস। অ্যাসবেস্টস এর ক্ষেত্রে কি আছে। সো অ্যাসবেস্টস আমরা বলেছি এর আগের ক্লাসে, অ্যাসবেস্টস হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা তন্তুজাত বা তন্তুযুক্ত একটা খনিজ পদার্থ। এইটা হচ্ছে আগুনে পুড়লেও কি হয় না, ধ্বংস হয় না, পানিতে অনেকদিন থাকলেও এটা কি হয় না, নষ্ট হয় না। এটা সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে আমাদের যে বৈদ্যুতিক বিভিন্ন ইকুইপমেন্ট আছে, হোম অ্যাপ্লায়েন্স আছে, সেগুলোর ইনসুলেশন হিসেবে কাজ করে। আর এটা অত্যাধিক ব্যবহার করা হতো। নর্মালি 5 ধরনের অ্যাসবেস্টস পাওয়া যায়, বাট 3টে অ্যাসবেস্টস হচ্ছে মানে অ্যাভেলেবেল বা এগুলি ইউজ হতো। সেটার মধ্যে হচ্ছে আমাদের যদি দেখি কিসোটোলাইট, কিসোটোলাইট যেটাকে আমরা হোয়াইট অ্যাসবেস্টস বলি। এরপর হচ্ছে অ্যামোসাইট, যেটা হচ্ছে আমাদের ব্রাউন অ্যাসবেস্টস বা বাদামি অ্যাসবেস্টস বলি। এরপর হচ্ছে ক্রোসিডোলাইট, যেটা হচ্ছে আমাদের ব্লু অ্যাসবেস্টস বা নীল অ্যাসবেস্টস বলে থাকি। এগুলো কালার সাদা দেখে সাদা বলতেছে, এগুলা কালার ব্রাউন দেখে ব্রাউন বলতেছে, এগুলা কালার হচ্ছে আপনার ব্লু দেখে ব্লু বলতেছে। তো এই অ্যাসবেস্টস গুলো আসলে কোথায় পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন কি আপনার বাসার ছাদ হতে পারে, রূপ হতে পারে, বা বাইরের কোনো দেওয়াল হতে পারে। এছাড়া হচ্ছে বয়লার, ভেসেল এবং বিভিন্ন রকম পাইপ ওয়ার্ক যেগুলো আছে সেগুলোতে থাকতে পারে। অনেক সময় আপনার বাসার সিলিং এ থাকতে পারে। এছাড়া হচ্ছে অনেক সময় আপনার অভ্যন্তরীণ যে দেওয়াল গুলা থাকে, ইন্টেরিয়ার যে ইয়াগুলা, সেই দেওয়াল গুলোর মধ্যে থাকতে পারে বা কোনো প্যানেলের মধ্যে থাকতে পারে।
এছাড়াও হচ্ছে আপনার ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স, আপনার বাসা বাড়িতে যেই জিনিসপত্রগুলো ইউজ করেন সেগুলো তো থাকতে পারে। তো এই অ্যাসবেস্টস গুলো হচ্ছে আসলে বিপজ্জনক কিছু পদার্থ, এই পদার্থগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য বেশি ঝুঁকিকর। এই জিনিসগুলো হচ্ছে বাতাসের মধ্যে উঠতে থাকে, আর যখন আমরা এগুলাকে এখান থেকে সরিয়ে নিতে চাই বা ক্লিনিং করতে যাই, তখন আমরা যখন ইনহেল করি তখন এই শ্বাসের মাধ্যমে এখান থেকে ভাইরাস গুলা কি হয় আমাদের শরীরে প্রবেশ করে। আর এই জিনিসগুলা যখন প্রবেশ করে তখন বাতাসের সাথে প্রবেশ করার পরে তখন যে লোকের বা যে যার হচ্ছে এটা ইনহেল করে তার হচ্ছে আপনার বিভিন্ন রকম প্রবলেম দেখা দিতে পারে। অর্থাৎ তার একটা রোগ হতে পারে যেটা হচ্ছে অ্যাসবেস্টস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইয়েগুলা রয়েছে। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। এছাড়া হচ্ছে আমাদের ফুসফুসের নানা রকম রোগের ইয়ে হতে পারে। আর এই জিনিসগুলা অনেক সময় আমাদের শরীরে প্রবেশ করার দীর্ঘ সময় পরে আমাদের ক্ষতি করতে পারে, এমন না যে এটা নেওয়ার সাথে সাথে আমাদের অ্যাটাক করবে, এটা আসলে সময় লেগে 10 বছর পরেও এটা আমাদের ক্ষতি করতে পারে। তো নর্মালি যারা অ্যাসবেস্টস নিয়ে কাজ করে তারা সবাই প্রশিক্ষিত হতে হবে, তারা ট্রেনিং প্রাপ্ত হতে হবে, এবং কি তাদের একটা লাইসেন্স থাকবে। ওই লাইসেন্স এই যে বলে দিচ্ছে ওয়ার্ক রিকোয়ার্স এ লাইসেন্স, তাদের এই জিনিসগুলো কাজ করার লাইসেন্স থাকতে হবে। জিনিসটা একটু বুঝাই দিবেন ভালোভাবে, মানে জিনিসটা আসলে কি? আচ্ছা, আপনারা জানেন এই বাংলাদেশের জাহাজ ভাঙ্গার কাজ করে অনেকে, জাহাজ ভাঙ্গে জি চিটাগাঙ্গে। জি জি, আমি জি ফিল্ডেও স্যার। দেখেছি। হ্যাঁ, তো এই জাহাজের সাথে জাহাজ ওই যে আমরা বললাম পানিতে থাকলে অ্যাসবেস্টস নষ্ট হয় না, যার কারণে জাহাজের তলদেশে বা জাহাজের বিভিন্ন ইয়াতে হচ্ছে ইনসুলেশনের জন্য অনেক প্রলেপ দেওয়া হয়, জিঙ্ক প্লাস এরকম অ্যাসবেস্টস এর অনেক কিছু থাকে উপাদান। তো এই জিনিসগুলো যখন জাহাজে যারা কাটে, এই পুরাতন জাহাজগুলো যখন কাটে তখন এই জিনিসগুলা কিন্তু তখন ওই যে ওই অংশের সাথে থাকে, যার কারণে ওগুলো বাতাসে উড়ার কারণে যারা কাজ করে তারা দেখবেন কিছুদিন পর পর তাদের এই যে হাতের কি হয়ে যায়, সেন্সিটিভেশন কমে যায়, তাদের ফুসফুস, তাদের কাশি, তাদের হাঁপানি, তাদের বুক ধড়ফড় করে, বিভিন্ন রোগ দেখা দেয়। তো এই ঝুঁকিতে থাকে তারা বেশি যারা জাহাজ ভাঙা, যদিও এখন যে জাহাজগুলা কিনে ওখানে লেখা থাকে জিরো অ্যাসবেস্টস যদিও বলে, কিন্তু আমাদের দেশে যে পুরাতন জাহাজগুলো আসে এগুলাতে অ্যাসবেস্টস এর অনেক কিছু থাকে। এছাড়াও আপনারা ছোটবেলায় বা এখনো আছে গ্রাম অঞ্চলে আপনারা একটা টিন দেখেছেন, অ্যাসবেস্টস টিন, যেটা হচ্ছে সিমেন্টের মতো ছিল, টিন দিত আগে। এখন তো অনেক টিন চলে আসছে, কিন্তু আগে একটা মাটি বা হচ্ছে আপনার সিমেন্টের মতো একটা টিন টিন ছিল উপরে, ওই টিনটা দেখেছেন একটু ওজন, জি জি। ওই ওই জিনিসগুলো হচ্ছে অ্যাসবেস্টস, বুঝতে পারছেন? জি এছাড়াও স্যার, বুঝতে আপনারা পারছি ওই স্যার। যে আমাদের যে এইগুলো গাড়ির যে ব্রেক ব্রেক শো বা ব্রেক প্যাড ইউজ করি না আমরা, ব্রেক প্যাড, যে ব্রেক প্যাডটা ক্ষয় হয় আস্তে আস্তে, সো ওই জিনিসগুলো ওই ব্রেক প্যাড গুলো ওই অ্যাসবেস্টস দিয়ে বানানো হতো আগে, ঠিক আছে? স্যার যদি তাইলে এখন উদাহরণটা দেওয়াতে তাহলে সহজে এগুলো তো বুঝতে পারছি। সবসময় সবসময় এই ব্রেক প্যাড গুলো তো এনভায়রনমেন্টের ক্ষতি করতে থাকে নাকি? এখন যেগুলো আসতেছে এগুলাতে অ্যাসবেস্টস অনেকাংশেই নাই, এগুলা আগের কথা বলতেছি, হ্যাঁ। এছাড়াও দেখবেন ইলেকট্রিক্যাল অনেক যন্ত্রপাতিতে অ্যাসবেস্টস ইউজ করা হইতো, যেটা হচ্ছে ভালো ইনসুলেশন, এগুলা ওই যে বললাম না পুড়ে গেলেও এগুলা কি হয় না, ধ্বংস হয় না। তো ইউকে তে হচ্ছে এটা জিরো টলারেন্স, ইউকে তে কোনোভাবে এগুলো এখন আর ইউজ হচ্ছে না, বাট আমাদের আশেপাশে দেশগুলোতে হয়তো কিছু কিছু ইউজ হচ্ছে। এটা প্রচন্ড হিট অ্যাবজর্ব করতে পারে। আচ্ছা, এটার একটা আর্টিকেল আছে, বাংলা একটা আর্টিকেল আছে, আমি যদি পাই আমি দিয়ে দিব, অনেক আগে আমি পড়েছিলাম। আমাদের যে চিটাং জাহাজ ভাঙ্গার কাজ ওখানে ওখানে আসলে তাদের ইয়া হয় আর কি। সো এখানে আসলে কন্ট্রোল কিভাবে কন্ট্রোল করা যায়, বা হচ্ছে আপনি একজন দায়িত্বরত লোক, সেখানে আপনি আসলে কিভাবে কি করবেন। সো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আসলে অ্যাসবেস্টস যদি কোথাও থাকে সেটা আসলে ক্ষতি করে না, কিন্তু যখন এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বা ক্লিনিং বা এটাকে আমরা সরিয়ে নিতে চাই তখনই আসলে এটা ক্ষতির কারণ হয়।
সো এগুলো অ্যাসবেস্টস গুলো আমরা যদি কোথাও নিতে চাই কোনো ম্যাটেরিয়ালস এটাকে, তাহলে অবশ্যই সেখানে অ্যাসবেস্টস ধারণ করার জন্য ওই উপকরণটা কোথায় আছে তার অবস্থার উপর নির্ধারণ করে সেখানে আসলে আমাদেরকে বুঝে শুনে আমাদের পদক্ষেপ নিতে হবে। আমরা চাইলেই গিয়ে কাজ করতে পারবো না। এছাড়া হচ্ছে অনেক সময় এই অ্যাসবেস্টস এর উপকরণগুলো আসলে আমাদের জন্য ক্ষতিকর কিনা বা এগুলা যে আসলেই অ্যাসবেস্টস, সেই জিনিসগুলো আমাদেরকে আগে টেস্ট করে নিতে হবে, আমাদেরকে এভিডেন্স থাকতে হবে, স্ট্রং এভিডেন্স। এছাড়া হচ্ছে আমরা যখন অ্যাসবেস্টস গুলার উপাদানগুলো পাবো, তাহলে সেখানে আমাদের আপ টু ডেট রেকর্ড দা লোকেশন, আমাদের লোকেশনটা রেকর্ড রাখতে হবে, কন্ডিশনটা রেকর্ড রাখতে হবে, এবং এটা যে আসলে অ্যাসবেস্টস এর ম্যাটেরিয়াল সেটা আমাদেরকে অবশ্যই এটা হালনাগাদ করে আমাদেরকে রেকর্ড রেখে দিতে হবে। এরপরে আপনাকে বুঝতে হবে এটার আসলে লাইভলিহুডটা কেমন। কেউ একজন যদি এখানে কাজ করে, যদি এটা এক্সপ্লোজ হয় ফাইবারস গুলা, তাহলে এইটার ক্ষেত্রে ক্ষতির পরিণতি গুলা কেমন হতে পারে বা হচ্ছে এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু, এই জিনিসগুলো আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে। আর কেউ একজন যদি এই ক্ষতি হয়ে যায় পরিচালনা করতে গেলে, পরিষ্কার করতে গেলে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী স্টেপ গুলা কি, প্ল্যানটা কি, তাকে ইমার্জেন্সি কিভাবে আমরা কি করব। এরপর হচ্ছে এখানে এই যে বলেই দিছে পুট দ্য স্টেপ অফ দ্য প্ল্যান অফ দ্য অ্যাকশন। এছাড়া হচ্ছে এগুলাকে আমাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটাকে আমাদেরকে মনিটরিং করতে হবে, সেটাকে রিভিউ করতে হবে, সেটাকে আমাদের পরিকল্পনাটাকে আমাদেরকে রিভিউ করতে হবে। এছাড়া হচ্ছে অ্যাসবেস্টস গুলো যেখানেই থাকুক না কেন, যে লোকেশনেই থাকুক না কেন, যে কন্ডিশনেই থাকুক না কেন, সেটার জন্য অবশ্যই কাউকে না কাউকে আমরা সেখানে লাইবিলিটির জন্য সেখানে আমরা অবশ্যই কাউকে না কাউকে এটার কাজ করার জন্য দায়বদ্ধ করে দিব বা দায়িত্ব দিয়ে দিব এগুলা। আর ডিউটি হোল্ডার, আপনি যদি একজন সেখানে ডিউটি কর্তব্যরত লোক হন, তাহলে আপনি সেখানে অবশ্যই আপনার যে কর্মচারীগুলো থাকবে, যদি ভিজিটর থাকে অথবা আপনার যদি কোনো ব্যান্ডর থাকে, থার্ড পার্টি থাকে, তাদের অবশ্যই স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করবেন। যেখানে পিপি দরকার সেই পিপি গুলা দিবেন। এরপরে আপনি প্রিভেন্ট করবেন যাতে করে ওখানে যদি কোনো কারণে এক্সপোজ হয়, যাতে করে তার সঙ্গে স্পর্শে কেউ আসতে না পারে, সেটা আপনি ইনশিওর করবেন। এছাড়া হচ্ছে যে অ্যাসবেস্টস যেই জায়গায় আছে সেই জায়গাটাকে শনাক্ত করে রাখেন, সেখানে সিল কালা করে দেন, যে অবস্থা আছে সেখানে লাগলে রিস্ক অ্যাসেসমেন্ট করেন, সেগুলো করতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট করে আপনি সেখানে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিবেন, কন্ট্রোল মেজার গুলো নিবেন। এরপর হচ্ছে এই জিনিসটা যারা কাজ করবে, যে তারা আসলে অ্যাসবেস্টস কাজ করার জন্য ট্রেনিং প্রাপ্ত কিনা, তাদের লাইসেন্স আছে কিনা, সেটা অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে। এবং যেখানে অ্যাসবেস্টস আছে সেখানে সিল কালা করে দিতে হবে, একবারে সিল দিয়ে লেবেল করে দিতে হবে। যে কন্টেনারে বা যে পাত্রে রাখবেন সেই পাত্রে অ্যাসবেস্টস এর সাইন দিয়ে দিতে হবে। এবং যদি এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেই জায়গায় নোট দিয়ে দিতে হবে। এবং এটা আপনি চাইলেই যে কোনো জায়গায় ফেলতে পারবেন না, এগুলো বিভিন্ন একটা এরিয়া আছে, সেই এরিয়ায় লাইসেন্স প্রাপ্ত যেসব এরিয়া সেগুলোতে করতে হবে। এখন আমাদের বাংলাদেশে এরকম লাইসেন্স প্রাপ্ত এরিয়া নেই, তারপরে আমরা কি করি, এগুলো আমাদের বাসা বাড়ি থেকে দূরে ফেলি অথবা আমরা ডাস্টবিনে ফেলে দিই। সেখান থেকে এটা কোথায় কোথায় চলে যায়, হয় হচ্ছে ওই যে আমিন বাজার, সাভার আমিন বাজারে চলে যায়, অথবা কেরানীগঞ্জে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়। কিন্তু এটা যেখানে আপনার ডিসপোজ করবে সেখানে অবশ্যই এরিয়াটা লাইসেন্স প্রাপ্ত হতে হবে। এগুলো ইউকে তে এগুলো অ্যাভেলেবেল, জায়গাগুলো আমাদের এখানে নয়। আচ্ছা, বুলিংটা কি বলেন কেউ একজন, হোয়াট ইজ বুলিং? স্যার অ্যাসবেস্টস আগুনেও পুড়ে না, পানিতেও নষ্ট হয় না, তাহলে না, এই ক্ষেত্রে আমাদের ক্ষতিটা হচ্ছে আমাদের শুধু ইনহেলের মাধ্যমে অথবা কোনো কেমিক্যাল রিয়াকশন এটা থেকে শুধু নাকি? ইনহেল বিশেষ করে যারা ধূমপান করে তাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক এটা। জি স্যার, বুঝতে পারছি। এখন বুলিংটা কি কেউ বলতে পারবেন? বুলিং বুলিং হচ্ছে বুলিং এর বিদ্রূপ করা, হাসি ঠাট্টা করা কাউকে নিয়ে, মানে সামনাসামনি আর কি। আচ্ছা, দেখেন, তাহলে এই বুলিং এর শিকার হয় না এমন পৃথিবীতে মানুষ আছে কিনা? নাই, এটা শিকার আপনি হয়েছে। তো এটা বিভিন্ন জায়গায় হতে পারে। এই যে এখানে যেটা বলছে, এখানে হচ্ছে আসলে অনেক সময় আমাদের বস বা আমাদের সহকর্মী যারা, তাদের থেকে আমরা এমন ধরনের আচরণের হই, যার কারণ হচ্ছে সেখানে হচ্ছে আমাকে ধমকও দিতে পারে, এরকম ধমকাইতে পারে, আমাকে হুমকি দিতে পারে, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে,
আমাকে নিয়ে আক্রমণাত্মক কথা বলতে পারে, আমাকে ভয় দেখাতে পারে, আমাকে সবার সামনে অপমান করতেছে, আমাকে সবার সামনে অবমূল্যায়ন করতেছে, আমাকে কারোর সবার সামনে গায়ে হাতও তুলছে, এরকম যদি কোনো কিছু শিকার হয় সেটা হচ্ছে আমাদের বুলিং। এটা বসও হইতে পারে, এটা কলিগ থেকেও হতে পারে। আচ্ছা, এইগুলা আসলে কিভাবে হয়, এগুলা বুলিং এর ক্ষেত্রে আসলে কি ধরনের উদাহরণগুলো দেওয়া যেতে পারে? আমাদের বুলিং এর ক্ষেত্রে আমরা নর্মালি যে উদাহরণগুলো দিই, অনেক সময় হচ্ছে আমাদের অনেক হচ্ছে আমরা কম্পিটেন্ট স্টাফ, আমরা যোগ্য ব্যক্তি, বাট আমাদেরকে সেই জায়গায় আমরা যোগ্য, সেই জায়গা থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছে। তাইলে এইটাও একটা বুলিং এর উদাহরণ হতে পারে। এরপরে আমি কাজ করছি, আমার কাজ ভালো হয়েছে, বাট সবার সামনে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, এই অমুক তো কাজ পারে না, এই কি কাজ দিছে, এই কাজ করতে পারে না, এইরকম যারা করে এগুলো এক ধরনের বুলিং। অথবা আপনি আপনার সাথে চিৎকার দিয়ে কথা বলছে, এই জোরের কথা বলতেছে, আপনাকে ধমক দিচ্ছে, এগুলো বুলিং এর শিকার। এরপরে এমন হতে পারে আপনাকে কি করলো, এক সাইডে নিয়ে বা হচ্ছে আপনাকে এমন জায়গায় নিয়ে সেখানে আপনাকে প্রাইভেটলি অনেক ধরনের বকাঝকা করলো, আক্রমণ করলো, অথবা সামনাসামনি কারো উপরে আপনার গায়ে হাত তুললো। এরপর আপনার প্রমোশন পাওয়ার কথা, সেই প্রমোশনটা আপনার ব্লক করে দিছে। এছাড়াও অনেক সময় নিয়মিত অথবা হচ্ছে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন কারণে, বিভিন্ন কাজের কারণে আপনাকে অনেক সময় ওই যে অপমান করে, অথবা আপনাকে কোনো একটা টিম থেকে আস্তে করে বাদ দিয়ে দেয়, আপনাকে না জানিয়ে বাদ দিয়ে দিচ্ছে, আপনার উপর অতিরিক্ত কাজের চাপ দিয়ে দেয়। অন্যদেরকে যদি 10% দেয়, আপনার 15-20% দিচ্ছে, এবং কাজ না করতে পারলে আপনাকে ব্যর্থ বলতেছে, আপনার দ্বারা কিচ্ছু হবে না এরকম বলতেছে। অন্যদের কাজ করতে দেয় অনেক সময় ধরে, কিন্তু আপনাকে 2 ঘন্টার কাজ দেয় 30 মিনিট দিয়ে দিচ্ছে, এই 30 মিনিট তুমি কাজটা করো। এরপরে অনেক সময় কি হয়, আপনার আক্রমণ করে আপনার প্রতি, বা অনেক সময় আপনাকে নিয়ে হাসি ঠাট্টা, ওই যে জোকস, যেটা হচ্ছে বললেন কেউ একজন সবার সাথে এরকম রেগুলারলি নিয়মিত হাসি ঠাট্টা করে, এগুলা হচ্ছে বুলিং এর উদাহরণ। তো এগুলার যদি কেউ একজন এগুলার সম্মুখীন হয়, তাহলে তার ভিতরে কিছু সিমটম দেখা দেয়, তার ভিতরে কিছু লক্ষণ দেখা যায়, তার ভিতরে উদ্বেগতা কাজ করে, তার মাথা ব্যথা করতে পারে, তার বমি বমি ভাব হতে পারে, তার আলসার জনিত কোনো সমস্যা হতে পারে, সে ঘুম ঘুম থাকবে না, তার অনেক সময় দেখবেন স্কিনে লাল লাল র্যাশ হয়ে গেছে, তার মেজাজটা খিটখিটে হয়ে যাবে, তার রক্তচাপ হাই হয়ে যাবে, তার চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি চলে আসবে, তার যে কনফিডেন্স লেভেল গুলো আছে সেগুলো অটোমেটিক্যালি আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা, এখন আসেন কেমিক্যাল অ্যান্ড হার্মফুল সাবস্টেন্স। সো কেমিক্যাল অ্যান্ড হার্মফুল সাবস্টেন্স বলতে আমরা বুঝি কি, আমরা অলরেডি দেখেছি কেমিক্যাল হ্যাজার্ডটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে এই রাসায়নিক এবং ক্ষতিকারক যে পদার্থগুলো রয়েছে, সেই পদার্থগুলো আমাদের জন্য ক্ষতিকারক, সেগুলো আমাদের হয়তো আঘাত হতে পারে, আমাদের চোখে নাকে পড়তে পারে, আমাদের যার ফলে আমাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। এছাড়াও এগুলো অনেক সময় আমরা বাড়িতে বা কাজের জায়গায় এগুলো আমরা দেখি, অনেক সময় আমরা আটা ইউজ করি, আমরা রং ইউজ করি, আমরা পরিষ্কারক বিভিন্ন লিকুইড ইউজ করি, আমরা ওয়েল্ডিং করি, আমরা সোল্ডারিং করি, অনেক সময় এগুলা থেকে ধোঁয়া বের হয়, যেগুলো অনেক সময় ব্যাকটেরিয়া, ডাস্ট হতে পারে, গ্রেন ডাস্ট, এগুলো আমাদের ক্ষতি করতে পারে। তো এগুলাকে চিনার জন্য আমাদেরকে দোজ ওয়ার্নিং সাইনেজ আর ইউজ টু আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপ অফ হার্মফুল সাবস্টেন্স। সো এগুলা চিনার জন্য আসলে আমাদের কিছু শনাক্ত করার জন্য কিছু পিক্টোগ্রাম ইউজ করি। সো এখানে জিএইচএস এর ফুল মিনিং হচ্ছে গ্লোবালি হারমোনাইজ সিস্টেম। গ্লোবালি হারমোনাইজ সিস্টেম এক কথা হচ্ছে, এটা যদি কানাডাতে তৈরি হয় কোন একটা কেমিক্যাল, তার যে পিক্টোগ্রাম সেটা বাংলাদেশেও সেম হবে। এটা যদি ইন্ডিয়াতে তৈরি হয়, এটা যদি বাংলাদেশে তৈরি হয়, সেম পিক্টোগ্রাম। এক কথা হচ্ছে গ্লোবালি সবাই এই পিক্টোগ্রাম দেখে বুঝে ফেলবে এটা কিভাবে ক্ষতি করতে পারে বা এটা কি ধরনের হ্যাজার্ড, এটা বুঝতে পারে। তো এখানে ডিটেলস নাই, এখানে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে হিডেন। এগুলোর জন্য হচ্ছে আপনারা এই জিএইচএস এর অনলাইনে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও হচ্ছে আপনারা যদি কোনো একটা কেমিক্যাল সম্পর্কে না জানতে পারেন কি ধরনের হ্যাজার্ড, তাইলে অ্যাপস পাওয়া যায় অনলাইনে, আপনার গুগল স্টোরে কেমিক্যাল আইডেন্টিফিকেশন অ্যাপস পাওয়া যায়, সেখানে জাস্ট কেমিক্যালের নামটা যদি আপনি ইনপুট দেন, সেখানে আপনার কি কি ধরনের হ্যাজার্ড এবং কি গাইডলাইন আছে সেগুলো চলে আসে। সো এত কেমিক্যালের নাম তো আমি আপনার মুখস্থ নাই, বা সবগুলোর সাথে আপনি ফ্যামিলিয়ারও না। সো এখানে GHS-1 আমরা ছবি দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে এক্সপ্লোসিভ, মানে এটা হচ্ছে একটা বিস্ফোরক জাতীয় কেমিক্যাল
বা আমাদের হার্মফুল সাবস্টেন্স যার উপরে এরকম থাকবে, চাইলে আমরা বুঝে ফেলবো এটা একটা বিস্ফোরক জাতীয় পদার্থ এছাড়া বা কেমিক্যাল। এইটা অনেক সময় কি হয়, মিশ্রণ হতে পারে। এখানে এই যে বলা আছে টাইপ এ বি, অর্গানিক প্যারাঅক্সাইড টাইপ এ বি। সো এই প্যারাঅক্সাইড যেগুলো আছে এগুলোর আবার টাইপ এ টাইপ বি, এগুলোর ক্লাসিফিকেশন অনেক আছে। তো এগুলো এখানে ডিটেলস নাই, এখানে জাস্ট বলে দিচ্ছে এটা হচ্ছে এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক জাতীয় কেমিক্যালের উপরে এই পিক্টোগ্রামটা থাকবে। এছাড়া হচ্ছে এটা দেখে আমরা বুঝতেছি কি এটা ফ্লেমেবল, দাহ্য গ্যাস, গ্যাস থাকতে পারে। অ্যারোসল, আমরা বাসা বাড়িতে যে মশার জন্য অ্যারোসলটা ইউজ করি সেখানে দেখবেন সেই অ্যারোসলের গায়েও হচ্ছে এরকম একটা পিক্টোগ্রাম দেওয়া আছে। এছাড়া অনেক সময় লিকুইড বা সলিড কোন একটা বস্তু যেটা হচ্ছে দাহ্য পদার্থ সেটা এখানে আমাদের থাকতে পারে। আচ্ছা, একটু এক মিনিট। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের দাহ্য পদার্থ, দাহ্য গ্যাস, অ্যারোসল, লিকুইড, সলিড, এগুলাতে হচ্ছে আমাদের এই ইয়েটা থাকে, এই ফ্লেমেবল গ্যাসের পিক্টোগ্রামটা থাকে। এছাড়া হচ্ছে আমাদের অনেক সময় হচ্ছে পাইরোক্লোরিক লিকুইড থাকে বা সলিড পদার্থ থাকে, এগুলাতে থাকে। এছাড়া হচ্ছে অনেক সময় আমাদের দাহ্য গ্যাস থাকে, সেগুলোর গায়ে এই জিনিসটা থাকে। এছাড়া হচ্ছে অনেক সময় অনেক সময় হচ্ছে অর্গানিক পারঅক্সাইড থাকে, যেগুলো হচ্ছে আমরা জৈব পারঅক্সাইড বলি, সেগুলোর গায়েও এই জিএইচএস এর পিক্টোগ্রামটা থাকে। এছাড়া হচ্ছে GHS3 যেটা, এটাও আমরা দেখতেছি কি এটা আমাদের যে অক্সিডাইজিং গ্যাস, গ্যাস বা লিকুইড বা কঠিন পদার্থ যেগুলো হচ্ছে থাকে সেগুলোর গায়ে হচ্ছে আমাদের এই GHS3টা পিক্টোগ্রামটা থাকে। এছাড়া হচ্ছে GHS4 যেটা, 4 হচ্ছে আমরা দেখতেছি একটা সিলিন্ডার, যেটা হচ্ছে আমাদের হচ্ছে কম্প্রেস গ্যাস। তো এই কম্প্রেস গ্যাস যেগুলা, এরপর লিকুইড যেগুলা, সলিড যেগুলা, সেগুলার গায়ে হচ্ছে আমাদের এই পিক্টোগ্রামটা থাকে। এছাড়া হচ্ছে অনেক সময় আমাদের লিকুইফাইড গ্যাস, আমরা যে গ্যাসের সিলিন্ডার গুলা লিকুইফাইড এলপিজি যে গ্যাস গুলা, সেগুলোর গায়ে এরকম পিক্টোগ্রাম থাকে। এরপর হচ্ছে আমাদের যে রিফ্রিজারেন্ট থাকে, আমাদের এসি বা ফ্রিজ, সেগুলোর গায়ে লিকুইফাইড গ্যাসের ক্ষেত্রে এটা থাকে। এছাড়া অনেক সময় আমাদের ডিজলভড গ্যাস যেগুলো হচ্ছে দ্রবীভূত হয়, কোনো একটা জিনিসের উপর দিলে সেটা দ্রবীভূত হয়, সেগুলোর গায়ে আমাদের এই পিক্টোগ্রামটা থাকে। এরপর হচ্ছে আমরা দেখলাম GHS5, যেগুলো হচ্ছে করোসিভ টু মেটাল অথবা স্কিন, আমাদের গায়ে পড়লে ক্ষয় হয়ে যাবে। এরপরে ধাতু কোনো মেটালে পড়লে ক্ষয় হয়ে যাবে, এরকম কেমিক্যাল যেগুলো, বা চোখে পড়লে আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে, এরকম কিছু কেমিক্যাল থাকতে পারে যেগুলোর উপরে গায়ে এরকম, ধরুন কি সালফিউরিক অ্যাসিড, এরকম জিনিসের গায়ে এরকম আমাদের কি থাকতে পারে, পিক্টোগ্রাম থাকতে পারে। এছাড়া হচ্ছে এটা হচ্ছে আমাদের টক্সিক, যেই ধরনের আমাদের কেমিক্যাল সাবস্টেন্স আছে যেগুলো হচ্ছে তীব্র বিষাক্তকতা, সেই জিনিসগুলোর গায়ে এরকম থাকবে। এরকম আবার টক্সিসিটি ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1 থেকে 9 আছে, 1 থেকে 3 আছে, 1 থেকে 4 আছে, এরকম অনেক ক্যাটাগরি আছে। এগুলা ডিটেলস আপনারা GHS এর ইয়েতে পাবেন, ওয়েবসাইটে গেলে পাবেন। এরপর হচ্ছে GHS7, এটা হচ্ছে আমরা দেখতেছি এটা একটা বিস্ময় বোধক একটা চিহ্ন, যেটা হচ্ছে এটা আমাদের বিষাক্তকর, এটা বিষাক্তকতা হতে পারে। এটা আমাদের স্কিনে পড়লে বা আমাদের চোখে পড়লে চোখ স্কিন জ্বালাতন করতে পারে, আমাদের ত্বকে পড়লে ত্বকের ওই জায়গাটা সংবেদনশীল হয়ে যাবে, মানে সেন্স চলে যাবে এরকম। এছাড়া হচ্ছে যদি কোনো নির্দিষ্ট অঙ্গে টঙ্গে পড়ে তাহলে এটা বিষাক্তকতা সৃষ্টি হবে। আমাদের শ্বাসনালীর মাধ্যমে যদি এটা প্রবেশ করে আমাদের শ্বাসনালী জ্বালা পড়া শুরু হবে। অনেক সময় যারা হচ্ছে মাদক আছে, মাদকাসক্ত, অনেক সময় এটার আশেপাশে থাকলে যখন আমরা এটার ফ্লেভারটা নাক দিয়ে যাবে তখন আমাদের নেশাগ্রস্ত হয়ে যাবো, মানে আমাদের মাদকের মতো একটা প্রভাব পড়বে। এরপরে পিক্টোগ্রাম যেটা 8, GHS8, এটা দেখলে বুঝতেছি এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গকে ড্যামেজ করবে। আমাদের শ্বাসযন্ত্র যে রেসপিরেটরি সিস্টেম আছে সেটাকে সমস্যা করবে। আমাদের যে কোষ আছে, আমাদের যে সেল আছে, এই কোষগুলাকে অনেক জীবাণু যুক্ত করে ফেলবে। আমাদের স্বাস্থ্যের ঝুঁকি হবে, কার্সিনোজেনিসিটি মানে হচ্ছে স্বাস্থ্যের ঝুঁকি, আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি হবে। আমাদের যে নেক্সট প্রজন্ম আসবে সেই প্রজন্মকেও আসলে এখানে বিষাক্ততার সৃষ্টি হবে, তাদের বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হবে। এছাড়া হচ্ছে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি পড়ে তাহলে সেটা আমাদের ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া হচ্ছে
আমাদের জিএইচএস যে 9 রয়েছে এটা দেখে আমরা বুঝতেছি মাছ দেওয়া আছে, গাছ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা করবে। এটা হচ্ছে আমাদের পানিতে যদি কোনো কারণে যায় তাহলে জলজ পরিবেশের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক। এরকম আমরা অনেক কেমিক্যাল দেখা গেছে ওয়াশিং করে আমরা কি করি, সরাসরি পানিতে ফেলে দিই, পানি দূষণ হচ্ছে, পানিতে মাছ আছে, মাছ দূষিত হচ্ছে, মাছ রোগ হচ্ছে, সে মাছটা আমি আপনি খাচ্ছি, তাইলে আমাদের শরীরে এরকম বিষাক্ততা চলে আসতেছে। এই জন্য কিন্তু এখন মাছকে আমরা চাষ করি কি, বিভিন্ন ফিড দিই, বিভিন্ন খাবার দিই, যেগুলোতে অনেক ধরনের কি আছে, এরকম ক্ষতিকারক আছে। এই জন্য বলা হয় মুরগি, পোল্ট্রি মুরগি খাচ্ছি, বিভিন্ন মুরগি, তাদেরকে যে খাবার গুলো দিচ্ছে, এই জন্য বলা হয় মুরগির হাড়টা যাতে আমরা না খাই, মুরগির মাথাটা যেন আমরা না খাই, মাছের মাথাটা যেন আমরা না খাই, মাছের যে এটাকে কি বলে কাটা যেটা, এগুলা যেন আমরা না খাই, কারণ এগুলোর সাথে এই বিষাক্ততা গুলা থেকে যায়। সো এখানে হাউ ক্যান ইউ বি এক্সপোজ টু কেমিক্যাল। সো আমরা আসলে এই কেমিক্যালের সাথে কিভাবে, এই জিনিসগুলাকে আমরা কিভাবে সংস্পর্শে আসতে পারি এই কেমিক্যাল। সো এখানে হচ্ছে অনেক সময় আমরা যে কেমিক্যাল আছে সেটা আমাদের যে শরীরের ত্বক আছে বা চোখের সংস্পর্শে এটা চলে আসতে পারে। কিছু কিছু কেমিক্যাল আছে যেগুলো হচ্ছে জ্বালানি বা তেল হিসাবে আমরা ইউজ করি, যেগুলো হচ্ছে আমাদের ত্বকের মধ্যে দিয়ে চলে যেতে পারে। এছাড়া হচ্ছে অনেক সময় অনেক কাটা বা আমাদের ক্ষতস্থান থাকলে শরীরে এই জিনিসগুলো প্রবেশ করতে পারে এবং আমাদের শরীর এটা শোষণ করে নিতে পারে। এই জিনিসগুলো অনেক সময় আমরা ইচ্ছাকৃত ভাবেও করি, অথবা অনেক সময় দুর্ঘটনার কারণে হচ্ছে, দুর্ঘটনা ঘটলে সেখান থেকে আমাদের ত্বকে প্রবেশ করতে পারে, শরীরে প্রবেশ করতে পারে। এছাড়া হচ্ছে অনেক সময় এই জিনিসগুলা কি হতে পারে, কন্টামাইনেড সিরিঞ্জেস, অনেক সময় সিরিঞ্জের মাধ্যমে আমরা যে নেশা করে অনেকে আমরা জানি সিরিঞ্জ দিয়ে তার রক্তে পুশ করে, তো এই জিনিসগুলো ইনজেকশন বলে, এইভাবে অনেক সময় আমরা এই জিনিসগুলো প্রবেশ করতে পারি। সো ইউ ক্যান ব্রিথ ইন দ্য কেমিক্যাল, যদি আপনি কেমিক্যাল রাসায়নিক শ্বাস নিতে পারেন, যদি ইউ ক্যান ব্রিথ ইন দ্য কেমিক্যাল। তো এখানে বলছে অ্যাসবেস্টসের মতো ক্ষতিকারক যে তন্তু জাতীয় পদার্থ বা অনেক সময় গ্যাস, ধুলোবালি, এগুলো অনেক সময় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসে চলে যেতে পারে, যার ফলে হচ্ছে সেখানে অ্যাসবেস্টোসিসের মতো বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। আর এটা হচ্ছে আমরা কিসের মাধ্যমে, ইনহেল মাধ্যমে, আমরা যখন ইনহেল করি সেটার মাধ্যমে এই ঘটনাটা ঘটে। সো এখানে বলছে ইউ ক্যান শ্যালো কেমিক্যাল, বলছে আপনি রাসায়নিক পদার্থ অনেক সময় কি করতে পারেন, গিলে ফেলতে পারি। অনেক সময় আমরা এটা গিলে ফেলতে পারি, অনেক সময় খাবারের সাথে বা পানীয়ের সাথে এটা গিলে ফেলতে পারি, এটাকে আবার বলে ইনজেকশন। তো এই ক্ষেত্রে কিছু কিছু কেমিক্যাল পদার্থ আছে যেগুলো এক্সপ্লোজার হয়, এক্সপ্লোজার হওয়ার পরে তার একটা নির্দিষ্ট লেভেল থাকে, ওই লেভেলটা যাতে অতিক্রম না করে এবং ওই নির্দিষ্ট লেভেলের ক্ষেত্রে যাতে করে কোনো ধরনের ক্ষতি না হয়, সেজন্য আমরা ডাটা শিট বলে, হ্যাঁ, যেটাকে আমরা বলি এমএসডিএস, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, অথবা এসডিএস, সেফটি ডাটা শিট। ওইটা এখানে নাই, ওইটার জন্য আবার আপনাদের ট্রেনিং আছে। ওই ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিটের টোটাল 16টা পয়েন্ট থাকে। ওই 16টা পয়েন্ট অনুসারে কেমিক্যালকে কত ডিগ্রি টেম্পারেচার রাখবেন, এটা কিভাবে ট্রান্সফার করবেন, এটা কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে ইউজ করবেন, কি ধরনের পিপিই দরকার, এরকম 16টা পয়েন্ট সেখানে থাকে। তো সেটা আমাদেরকে মেনটেন করতে হবে। আর আপনাকে বলছে রিমেম্বার, আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন হচ্ছে আপনি কি চিন্তা করতে হবে কোনটার চেয়ে কোনটা বেশি আসলে ক্ষতিকারক, এবং এইটাতে আপনার কি কোন পদার্থটা বেশি ক্ষতি করতে পারে, এবং ক্ষতি করার জন্য আসলে কি ধরনের ডোজ লাগতে পারে, কতটুকু গেলে কি ধরনের ক্ষতি হতে পারে। এরপর হচ্ছে অনেক সময় আমাদের কি করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি এই জিনিসগুলো হচ্ছে বছরের পর বছর সময় লাগে এই জিনিসগুলো ক্ষতি হতে, দেখা গেছে আমরা এটার সংস্পর্শে আসছি বাট আমাদের ক্ষতি হয়নি এখন, কিন্তু এটা পরবর্তীতে 1 বছর পরে গিয়ে আমাদের ক্ষতি হতে পারে। তাহলে আপনি যদি একদম দায়িত্বরত লোক হন, আপনি আসলে কি করবেন এগুলোর সাথে। তো আপনি দায়িত্বরত লোক হলে আপনার যে জিনিসগুলো করতে হবে, আপনাকে এই যে এমএসডিএস এর কথা বলছি সেটা অনুসারে আপনাকে এই ম্যাটেরিয়ালস বা কেমিক্যালটাকে অবশ্যই রাখতে হবে, এবং এটা যাতে করে আপনার এই কেমিক্যাল গুলা মিনিমাইজ করা যায় কিনা, এরকম কাজগুলাকে মিনিমাইজ করা যায় কিনা, বা এই কাজগুলোর একটা পলিসি বা সেট প্রসেস তৈরি করা যায় কিনা, এই কাজগুলো করতে এইভাবে করতে হবে। এরপর হচ্ছে এগুলার ক্ষেত্রে অনেক সময় আমাদের যে কন্ট্রোল ব্যবস্থাগুলো, কন্ট্রোল মেজার গুলো রাখতে হবে। যদি কেউ এটার সংস্পর্শে আসতে চায় তাহলে যাতে করে আসতে না পারে,
বা যাতে করে এখানে এক্সপ্লোজ না হয় সেখান থেকে। আর কন্ট্রোল মেজারের ক্ষেত্রে অবশ্যই আমরা অ্যাপ্রোপ্রিয়েট যে কন্ট্রোল মেজার গুলা সেগুলো আমরা ইউজ করব। অলরেডি আমরা বলেছি রিজনেবল, প্র্যাকটিক্যাবল। আমরা চাইলে এখানে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, পিপি, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এগুলো দিতে হবে। আর সবচেয়ে বেশি যেটা কার্যকর হবে যে কন্ট্রোল মেজার, সেটা তো আমরা নিব, অলরেডি বলেছি। এছাড়া হচ্ছে আমাদের নিরাপদভাবে কাজ করার জন্য আমাদের যে জায়গায় কাজ করব সেটাকে ব্যারিকেড দেওয়া, সেখানে বায়ু চলাচলের ব্যবস্থা রাখা, এবং সেখানে কাজের পদ্ধতি যেটা সঠিক পদ্ধতিতে কাজগুলা করা। এরপরে কখনো যদি কোথাও সেখানে এক্সপোজার হয়ে যায় তাহলে সেটাকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, এবং যেই যেই ধরনের পিপি গুলা দরকার সেই পিপি গুলা প্রোভাইড করতে হবে, এবং তারা পিপি পরে কাজ করতেছে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং কি আপনি যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সেই মেজার গুলো আসলে আপনার ওয়ার্কিং অয়েল, সেইগুলো আসলে কি কাজের ক্ষেত্রে ভালো কাজ করতেছে কিনা সেগুলো আপনাকে চেক করতে হবে। এছাড়া হচ্ছে আপনার যে কর্মীরা কাজ করে তাদেরকে হ্যাজার্ড এবং রিস্ক সম্পর্কে তাদেরকে ব্রিফ করতে হবে, অবহিত করতে হবে, প্রশিক্ষণ লাগবে প্রশিক্ষণ দিতে হবে, এবং যদি এটার সংস্পর্শে কেউ চলে আসে তাহলে কি করণীয় সেগুলো তাদেরকে বলতে হবে। এবং কি তাদের নিয়মিত তাদেরকে হেলথ চেক আপ করতে হবে, তাদের স্বাস্থ্য এবং ঝুঁকি আছে কিনা বা কেউ শরীরে কোনো ধরনের ইম্প্যাক্ট আছে কিনা এগুলো আমাদের দেখতে হবে। এবং কি প্রয়োজনে আমাদেরকে এগুলাকে একটা হেলথ সার্ভেলেন্স প্রোগ্রাম করতে হবে। আমরা যারা কাজ করে তাদের একটা হেলথ সার্ভেলেন্স প্রোগ্রাম করবে। এরপর হচ্ছে ইনকারেজ ইউর টিম মেম্বার টু, আপনার যে দলের সদস্য থাকবে তাদেরকে সবসময় উৎসাহিত করতে হবে, তাদেরকে সবসময় গ্লাভস পরা, গগলস পরা, সেফটির জন্য যে যে জিনিসগুলা পিপি পরা এগুলা পরার জন্য অনুপ্রাণিত করতে হবে, এবং ক্ষতিকারক পদার্থের সঙ্গে স্পর্শে যাতে না যায় সেজন্য উপযুক্ত তাদেরকে বলে দিতে হবে। এবং সব সময় তারা শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় যে রেসপিরেটরি মাস্ক আছে সে মাস্ক ব্যবহার করতে হবে, এবং সেটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। সেটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় সেটা তাহলে চেঞ্জ করতে হবে। এবং কাজের ক্ষেত্রে বিপজ্জনক রাসায়নিক পদার্থ যেসব জায়গায় আছে সেসব জায়গায় আশেপাশে যাতে করে তারা কোনো পানি পান না করে, খাওয়া বা পান করা থেকে যাতে করে দূরত থাকে। আর যদি কেউ খাওয়া বা খেতে গিয়ে বা ধূমপান করে তাদেরকে অবশ্যই সেখান থেকে অবশ্যই তাদের ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে তাদেরকে হাইজিন নিয়ে মেনটেন করে কাজ করতে হবে। অনেক সময় ওয়াশিং হ্যান্ড অ্যান্ড ক্লিনিং ক্লথিং, তাহলে তারা কাজ করা শেষে হাত ধুতে হবে, পোশাকটাকে পরিবর্তন করতে হবে, পোশাকটাকে ধুতে হবে, এই জিনিসগুলো হাইজিন মেনটেন করতে হবে। কম্পিউটার ওয়ার্ক স্টেশন, অনেক সময় আমরা কম্পিউটারে কাজ করি, লং টাইম আমরা অনেক ধরনের কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের কিছু ইনজুরি হয়। তার ভিতরে যে ইনজুরি গুলা হয় আমরা দীর্ঘ সময় কাজ করার কারণে আমাদের অনেক ধরনের ইনজুরি হয়। তার ভিতরে হচ্ছে আমাদের যে আপার লিম্ব ডিসঅর্ডার, আমাদের উপরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলাতে আমাদের কি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন অনেক সময় আমাদের হাতের স্ক্রিনে আঘাত হতে পারে। এছাড়া আমরা কিবোর্ড মাউস ব্যবহার করি, আমাদের হাতে এদিক সেদিক যাচ্ছে, এই জিনিসগুলোর কারণে আমাদের যে হাতটা যেভাবে থাকার কথা সেটার ভঙ্গিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া হচ্ছে অনেক সময় ব্যাক ইনজুরি হচ্ছে, আমরা অনেক সময় লং টাইম বসে থাকি যার কারণে অস্বাস্থ্যকর ভাবে আমরা সোজা না হয়ে বাঁকা হয়ে বিভিন্ন ভঙ্গিতে বসি, যার কারণে আমাদের পিঠে আঘাতপ্রাপ্ত হতে পারে। এছাড়া হচ্ছে আই স্ট্রেন ফ্রম লুকিং অ্যাট দ্য স্কিন, আমাদের স্কিনের দিকে তাকায় থাকতে থাকতে আমাদের চোখের উপর চাপ পড়ে। তো এই ক্ষেত্রে আপনি যদি দায়িত্বরত কর্তব্যরত লোক হন তাহলে এগুলাকে অবশ্যই প্রতিরোধ করার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা একটা ভিডিও প্রোভাইড করব আপনাদেরকে, বা লিংক প্রোভাইড করে দিব, যেটা হচ্ছে একটা ওয়ার্ক স্টেশনে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে মেনটেন করতে হয়, যেটাকে আমরা বলি আর্গোনমিক্স হ্যাজার্ড, অনেকেই শুনে থাকবেন। সো আমি যদি দায়িত্বরত হই অবশ্যই যারা কম্পিউটারে কাজ করে তাদেরকে সঠিকভাবে বসার জন্য বলবো, এবং তাদের যে হাতের কবজি আছে সেটা যাতে করে এই দৃষ্টিভঙ্গি না হয় সেই জন্য আমরা বলবো। এরপর দীর্ঘ সময় যারা কিবোর্ড নিয়ে কাজ করে তাদেরকে একটা ছোট ছোট বিরতি দিতে হবে, 30 মিনিট 1 ঘন্টা পর পর কিছু বিরতি দিতে হবে। হাতের ব্যায়াম আছে, যেমন হাত মুষ্টিবদ্ধ করা, আবার ছেড়ে দেওয়া, হাত কেটে একটু নাড়ানো। এরপর হচ্ছে আপার লিম্ব ডিসঅর্ডার, যদি কারো আগে থেকেই অনেক সময় কিবোর্ড ব্যবহার করার কারণে আঙ্গুলে দেখবেন অনেক সময় আপনি কিবোর্ড ব্যবহার করতেছেন অনেকক্ষণ ধরে, তখন আপনার আঙ্গুলে একটা জিম জিম করবে, এরকম যদি কেউ এগুলা হয় তাহলে এগুলা অবশ্যই জানাতে হবে।
এছাড়া হচ্ছে তাদেরকে যে চেয়ার গুলা দিবেন, চেয়ার গুলা সঠিক মাপের অ্যাডজাস্টেবল দিতে হবে, এবং কি তাদের যেই কাজ করলে যে সরঞ্জামাদি দিলে তাদের নিরাপদে কাজ করতে পারবে সেই জিনিসগুলো তাদেরকে প্রোভাইড করতে হবে। তাদের যেই কম্পিউটার স্ক্রিনটা আছে সেটা সঠিকভাবে স্থাপন করতে হবে, যাতে করে সেখান থেকে কোনো প্রতিফলন না হয়, এবং এত উচ্চতায় সেট করা যাবে না, এত নিচে সেট করা যাবে না যার কারণে চোখকে উপরে দিতে হচ্ছে, চোখকে নিচে দিতে হচ্ছে। ঠিক চোখ বরাবর সামনের দিকে সেট করতে হবে, চোখটা থাকবে পুরো টপে। স্ক্রিনটাকে স্পষ্টভাবে দেখার জন্য যদি আমাদের কোনো চশমা বা হচ্ছে লেন্সের দরকার হয়, তাহলে স্ক্রিন ব্যবহারের সময় আমরা এই জিনিসগুলো পরিধান করে নেব। কনফাইন্ড স্পেস নিয়ে অলরেডি আমরা কথা বলেছি, তারপর আর একটু বলি কনফাইন্ড স্পেসটা কি। কনফাইন্ড স্পেসটা আসলে হচ্ছে এমন একটা আবদ্ধ স্থান যেখানে হচ্ছে আসলে বিপজ্জনক পদার্থ বা বিপজ্জনক অবস্থার কারণ গুরুতর আঘাত বা মৃত্যুর ঝুঁকি হতে পারে। আচ্ছা, 1 মিনিট। আর এখানে এক্সাম্পল হিসাবে কি আছে, এক্সাম্পল যদি আমরা বলি, একটা হচ্ছে স্টোরেজ ট্যাঙ্ক। আমাদের যে স্টোরেজ ট্যাঙ্ক আছে সেই স্টোরেজ ট্যাঙ্কটা হচ্ছে একটা কনফাইন্ড স্পেস। আমাদের যে প্রসেস ভেসেল আছে সেই ভেসেল গুলো হচ্ছে আমাদের ক্ষেত্রে একটা কনফাইন্ড স্পেস। আমাদের যে স্টোরেজ বিন আছে সেটা হচ্ছে একটা কনফাইন্ড স্পেস। আমাদের যে সাইলোজ আছে সেগুলো একটা কনফাইন্ড স্পেস। আমাদের যে ফ্লুস বা বিভিন্ন ডাক্ট নালী আছে এগুলো কনফাইন্ড স্পেস। আমাদের যে সোয়ারেজ আছে অথবা আমাদের যে ড্রেন আছে এগুলো একটা কনফাইন্ড স্পেস। আমাদের এক্সকাভেশন গর্ত আছে সেগুলো কনফাইন্ড স্পেস। আমাদের যে এই যে বঙ্গবন্ধু টানেলের কথা বলি বা বিভিন্ন টানেল রয়েছে সেগুলো আমাদের জন্য কনফাইন্ড স্পেস। So a confined space may also be created by leakage of toxic gases in the enclosed area or a poorly ventilated room. একটা আবদ্ধ এলাকা বা এরকম যদি বায়ু চলাচল কক্ষে বিষাক্ত গ্যাস লিকেজ দ্বারা থাকে, তাহলে সেই জায়গায় অবশ্যই আমাদেরকে সেখানে বায়ু চলাচল করে বা ভেন্টিলেশনের ব্যবস্থা করে কাজ করতে হয়। So working in confined space is hazardous because of the following possible. So বলছে এখানে কিছু কনফাইন্ড স্পেসে যে বিপদগুলো দেখা দিতে হচ্ছে, সেখানে দাহ্য পদার্থ থাকে, এরপর হচ্ছে সেখানে বিষাক্ত ধোঁয়া থাকে বা ব্যাপার বাষ্প থাকতে পারে, সেখানে অক্সিজেনের পরিমাণ কম থাকতে পারে বা বেশি থাকতে পারে, সেখানে কোনো লিকুইড পদার্থ প্রবেশ করতে পারে, সেখানে অত্যাধিক তাপ থাকতে পারে, সেখানে বন্যা হলে বা ডুবে যেতে পারে। এছাড়া হচ্ছে কি ধুলো বালি বা হচ্ছে বিভিন্ন রকমের দূষণকারী পদার্থ যেগুলোর কারণে হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে, শ্বাসরোধ হতে পারে, এরকম জিনিসগুলো হতে পারে। তো এখানে একটা বলছে যেটা হচ্ছে আমাদের যে যুক্তরাজ্য আছে সেখানে প্রতি বছর হচ্ছে প্রতি বছর এরকম কনফাইন্ড স্পেসে কাজ করতে গিয়ে কয়েকজন মানুষ নিহত হয় এবং গুরুতরভাবে আহত হয়। এই সবগুলোর কারণে আসলে বিশেষ করে তারা স্টোরেজ যে জাহাজগুলো থাকে সেগুলোতে কাজ করতে গিয়ে এই ঘটনাগুলা ঘটে থাকে। আপনি যদি ডিউটিরত লোক হন তাহলে আপনি ডিউটি হোল্ডার যদি হন তাহলে আপনি কি করবেন? নরমালি কনফাইন্ড স্পেসে কাজ করতে হলে অবশ্যই আপনাকে কিছু জিনিস নিশ্চিত করতে হবে, সেখানে আসলে নিরাপদ কর্ম পরিবেশ ব্যবস্থা করতে হবে, এবং সেখানে এই হ্যাজার্ডিয়াস ইয়েগুলা না এটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। সেখানে আপনার যে গ্যাস টেস্টার মেশিন সেই গ্যাস টেস্টার মেশিন দিয়ে আপনার বিভিন্ন গ্যাসের লেভেল গুলা কাউন্ট করতে হবে, অক্সিজেন লেভেল গুলা কাউন্ট করতে হবে, এবং এখানে যারা কাজ করবে তাদেরকে অবশ্যই ট্রেনিং প্রাপ্ত হতে হবে, তাদেরকে সকল প্রকার পিপি দিতে হবে। কনফাইন্ড স্পেসে কাজ করলে স্ট্যান্ড বাই রেস্কিউ টিম থাকতে হবে এবং সেখানে প্রশিক্ষিত হতে হবে। আর সীমিত যে কনফাইন্ড স্পেস এগুলার জায়গায় সীমিত জায়গায় কাজ করার ক্ষেত্রে যে ঝুঁকিগুলো কমাতে পারি আমরা, সেটা হচ্ছে প্রয়োজন ছাড়া যাতে করে এসব কাজে নির্ধারিত স্থানে কেউ প্রবেশ না করে, এবং যেই প্রবেশ করবে সে অবশ্যই অথরাইজ পার্সন হতে হবে। আর এই ক্ষেত্রে হচ্ছে কাজ করার আগে অবশ্যই পর্যাপ্তভাবে জরুরি অবস্থাগুলো গ্রহণ করতে হবে, রেস্কিউ টিম বা হচ্ছে ট্রেনিং করা, টিবিএম করা, এবং কি একজন অ্যাটেন্ডেন্ট রাখা। তো এখানে বলছে ডিড ইউ নো, বলছে একটা কোম্পানি যেটা হচ্ছে জুলাই মাসে, যেটা হচ্ছে তাদের 2009 সালের জুলাই মাসে একটা কোম্পানি কারখানায় এরকম কনফাইন্ড স্পেসে কাজ করতে গিয়ে 2 জনের মৃত্যু হয়।
যার কারণে একটা কোম্পানিকে প্রায় হচ্ছে 5,33,000 পাউন্ড জরিমানা হয়েছিল, সেখান থেকে 2 লক্ষ পাউন্ড ক্ষতিপূরণ দিতে হয়েছে ইউকেতে একটা কোম্পানি, 2009 সালের কথা। ড্রাগ অ্যান্ড অ্যালকোহলটা কি, আমরা যদি এটা কিন্তু আমরা অনেকেই জানি, অনেকে এটাকে কি বলে যদি বলেন কেউ ড্রাগ করে কেন, কেউ বলে এটা আসলে খুশিতে করে, কেউ বলে এটা আমাদের আসলে কষ্টগুলা দূর করে, অনেকে অনেক কথা বলে। আসলে ড্রাগ এবং অ্যালকোহলের অনেক ইম্প্যাক্ট করেছে। সো এটা হচ্ছে এই ড্রাগ এবং অ্যালকোহল যারা সেবনকারী তাদের কারণে আমাদের কর্মপরিবেশে অনেক গুরুতর সমস্যা হতে পারে। এই জিনিসগুলো আসলে শুধু স্বাস্থ্যগত যে কারণ বা স্বাস্থ্যগত ক্ষতি করবে তা কিন্তু না, এগুলো অনেক সময় কর্মীদের নিজের এবং অন্যদের আমাদেরও বিপদ ডেকে আনতে পারে। তো এখন যারা নিয়োগকর্তা, যারা আমাদেরকে নিয়োগ করে, তারা যাতে করে জেনে শুনে অ্যালকোহল বা মাদক সেবী লোক যেন না নেয়, সেটা হচ্ছে একটা রিজন। এছাড়া হচ্ছে অনেক সময় এদের কারণে অন্যদের নিরাপত্তার বিঘ্নিত হতে পারে। কারণ হচ্ছে অ্যালকোহল বা মাদক সেবনকারী যারা, তারা আসলে কর্মক্ষমতা কিন্তু তাদের ভালো থাকে না, তারা কর্মক্ষমতা তাদের খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। একটা ভালো লোক দিয়ে কাজ করাবেন আর অ্যালকোহল সেবনকারী একজন দিয়ে কাজ করবেন, দুইটা সমান হবে না। এই জন্য কর্মক্ষেত্রে অনেক সময় আসলে আমরা কিছু মেডিসিন আমরা অনেক সময় খাই, সেটা অবশ্যই সেটা যাতে প্রেসক্রিপশন থাকে, প্রেসক্রিপশন সহ যাতে করে বৈধ ওষুধগুলা সেগুলা আমরা সেবন করা হয়, কোনোভাবেই যাতে করে অবৈধ বা মেডিসিন অপব্যবহার কেউ না করতে পারে সেটা খেয়াল রাখতে হবে আমাদের। এছাড়া হচ্ছে অনেক সময় আমরা আচ্ছা অনেক সময় আমরা দীর্ঘমেয়াদী অনেক সময় এই জিনিসগুলা ব্যবহার করি, অনেক সময় অনেক মেডিসিন আছে যেগুলো হচ্ছে আমাদের মানসিক প্রভাব ফেলতে পারে। ওই জিনিসগুলো হচ্ছে মানসিক সুস্থতার জন্য আমরা অনেক সময় অনেক কিছু মেডিসিন খাই, যেটা যদি বিশেষ করে দীর্ঘমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী যদি আমরা ব্যবহার করি, সেটা আমাদের অনেক সময় আসক্তি হয়ে যেতে পারে। যে এটা আমাদের যেমন কি আমরা অনেক সময় অনেক মেডিসিন খাই যেটা আমাদের ঘুম ঘুম ভাব চলে আসে, তো এরকম আপনি যদি কন্টিনিউ করেন তাহলে আপনার কিন্তু ঘুমের ইয়াটা চলে আসবে। তো এটা বেশি খাওয়া উচিত না, অবশ্যই প্রেসক্রিপশন অনুসারে এই জিনিসগুলো ইয়ে করা উচিত। আর অনেক সময় আমরা মিস ইউজ করি, মিস ইউজের কারণে কি হয়, অনেক সময় আমরা ওয়ার্কারদেরকে কাজের চাপ দিই, অনেক সময় কর্মী কম থাকার কারণে তাদের উপর কাজের প্রেশার দিই, এবং যেসব জায়গায় আসলে অনেক সময় কাজ চাকরি চলে যাওয়ার অনেক ঝুঁকি থাকে, অথবা তাকে আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় হঠাৎ করে পরিবর্তন করে দিলাম, তাকে এক শিফট থেকে আরেক শিফটে ইয়া করে দিলাম, তাকে ধমক দিলাম, তাকে ওই যে হ্যারাসমেন্ট করলাম, বুলিং করলাম, ভায়োলেন্স করলাম, তাহলে সেই কারণে সে কি করতে পারে, এই মাদকটা সেবন করতে পারে। এছাড়া হচ্ছে অনেক জায়গায় অনেক কালচার থাকে অনেক অর্গানাইজেশনে, সেখানে হচ্ছে অ্যালকোহল বা মাদক ব্যবহার এটাকে আসলে তারা অনেক সময় এটাকে আসলে ওই কালচারে পরিণত করে ফেলে, যেটা হচ্ছে এটা একটা অপব্যবহার, এই অপব্যবহারটাকে উৎসাহিত করে। এছাড়া হচ্ছে অনেক সময় লং টাইম যারা কাজ করে অথবা ফ্যামিলি বা পরিবার থেকে অনেক দূরে থাকে কাজ করে, তারাই হচ্ছে এই অ্যালকোহল বা ড্রাগের অ্যাডাকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস জানতে হবে। দ্য ফলোইং বিহেভিয়ার ইন দ্য ওয়ার্কপ্লেস মে ইন্ডিকেট দ্য এক্সিস্টেন্স অফ এ প্রবলেম। বলছে এই কর্মক্ষেত্রে অ্যালকোহল সেবনকারীদের কিছু আচরণ দেখা দিতে পারে। তারা যারা অ্যালকোহল সেবন করে তারা কাজের পরিবেশে অনুপস্থিত থাকতে পারে, তাদের আসলে যে সময়ের প্রতি তারা উদাসীন থাকতে পারে, তাদেরকে দিয়ে কোনো কাজ করলে সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি, তাদেরকে কোনো একটা ডিসিশন দিতে গেলে তারা কনফিউশন থাকে, বিভ্রান্ত হয়, তাদেরকে কোনো কাজ দিলে তাদের কাজের কর্মক্ষমতা খুব দায়িত্বের সাথে করতে পারে না, তাদের মেজাজ খিটখিটে হয়ে থাকে, তাদের কোনো কিছু বললে তারা বিরক্তি চলে আসে, তারা অন্যদের সাথে আক্রমণাত্মক কথা বলে, তারা অন্যদের সাথে অসৎ আচরণ করে থাকে। তো এইটাকে আসলে আমরা এই অ্যালকোহল এবং মাদক যে সেবন করে তাদের অপব্যবহারের 4টি উপায়ে হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে আসলে ইম্প্যাক্ট ফেলে। একটা হচ্ছে তাদের ভিতরে সবচেয়ে বেশি প্রবণতা থাকে যে কোনো কাজ ভুল করার, এবং তাদের দিয়ে কাজ করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি, লাইভলিহুডের পরিমাণ বেশি। আর এই ক্ষেত্রে হচ্ছে ইট ক্যান ইম্পেয়ার বোথ ওয়ার্ক অ্যাটেন্ডেন্স এন্ড পারফরমেন্স। বলছে এটা আমাদের কর্মক্ষেত্রে উপস্থিতি, কাজের ওই যে অ্যাটেন্ডেন্স এবং কর্মক্ষমতা উভয় কিছুকে আসলে এটা ক্ষতিগ্রস্ত করে ফেলে। এটা শুধু কাজের পরিবেশ না, এটা সামাজিক, মানসিক এবং চিকিৎসাগত ভাবে আমাদের ক্ষতি হতে পারে। যেমন কেউ যদি মাদক সেবী হয় তাহলে বলে দেয়
যে একজন লোক যাইতে গেল বলে কি এ তো নেশাখোর, এ তো এ হয়েছে, এ নেশা করে, এটা খায়, তার মানে সামাজিক বাবা তার ভ্যালুলেস হয়ে যায়। তো এই ক্ষেত্রে এছাড়া হচ্ছে আপনার একটা ক্যারিয়ার গোল থাকে, আপনি একটা জায়গায় যাবেন, একটা ইয়া হবেন। তো এরকম অনেক ইয়ে হয়, ডাক্তার সে নেশা করে শেষ হয়ে গেছে, ইঞ্জিনিয়ার ভালো ভালো ইউনিভার্সিটি সে পড়তে যায়, নেশা করে তার লাইফ ক্যারিয়ার গোল সব শেষ হয়ে যায়। তাহলে এটা আপনার ক্যারিয়ারকেও কি করতে পারে, প্রভাবিত করতে পারে। এইটা আমি আর পড়াবো না, এটা হচ্ছে ওয়ার্কেট হাইটে কাজ করতেছে, আপনারা এই জিনিসগুলো দেখেছেন, এই জিনিসগুলো আর পড়াবো না। ওয়ার্কিং নিয়ার ইলেকট্রিসিটি, এটা আমরা একটু দেখবো। ইলেকট্রিসিটির সাথে কাজ করতে গেলে আসলে আমাদের কি করণীয়। সো বলছে মেক শিওর ইউর টিম মেম্বার আর ট্রেন টু। তো যখন বিদ্যুতের কাছাকাছি কোনো কাজ করবে, বৈদ্যুতিক তারগুলা কোনটা কিসের তার এটা চিনতে হবে। অনেক সময় এগুলো স্পষ্ট থাকে না বা সেম রকম থাকে, এগুলাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অনেক সময় আমরা কাজ করতে গেলে সে এলাকায় গ্যাসের লাইন, পানির লাইন, বৈদ্যুতিক লাইন থাকে, সেগুলো আসলে কিভাবে কোন লাইন কি দিকে গেছে এটার একটা ম্যাপ থাকে, ম্যাপটাকে অনুসরণ করতে হবে এবং ম্যাপ অনুসারে কাজ করতে হবে। অনেক সময় আমরা আন্ডারগ্রাউন্ডে কাজ করতে যাই, আন্ডারগ্রাউন্ডে কাজ করতে গেলে যদি নিচ দিয়ে কোনো লাইন থাকে, সেটা গ্যাস লাইন হোক বা ওই লাইন হোক, যে কোনো লাইন হোক, এটা চিহ্নিত করতে হবে। এছাড়া হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল যে পাওয়ার সাপ্লাই গুলো আছে সেগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে, এবং যে লোক দিয়ে আমরা কাজ করাবো সে অবশ্যই কম্পিটেন্ট হতে হবে, দক্ষ হতে হবে, এবং যদি দরকার হয় কোনো কম্পিটেন্ট ব্যক্তির পরামর্শ নিতে হবে, সেটা পরামর্শ নেওয়া। ইউজিং ইলেকট্রিক্যালি পাওয়ার্ড ইকুইপমেন্ট, বৈদ্যুতিক চালিত সরঞ্জাম যদি আমরা ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমাদের কিছু পদ্ধতি তৈরি করতে হবে বা ডেভেলপ করতে হবে। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেটা আমরা যে উদ্দেশ্যে ব্যবহার করি সেটা কি আসলে এটার জন্য সুইটেবল কিনা, এবং কি সেই ইকুইপমেন্টটা কি ভালো অবস্থা আছে কিনা এটা ইনশিওর করা, এবং কি যে ইলেকট্রিক্যাল সাপ্লাই যে লাইনটা, ভোল্টেজ লাইনটা, সেই অনুসারে এই ইকুইপমেন্টটা আসলে সুইটেবল কিনা সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। সার্কিট ব্রেকার ইউজ করতে হবে ইলেকট্রিক্যাল সাপ্লাই এবং ইকুইপমেন্টের মাঝে। যে লোকটা কাজ করবে সে ট্রেনিং করতে হবে, হতে হবে, এবং ইকুইপমেন্টটা যাতে করে সেফলি ইউজ করে সেটার ব্যবস্থা করতে হবে। ওয়ার্কিং অন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, মেশিনারি অর ইনস্টলেশন। তো যদি আমরা কোনো জায়গায় বৈদ্যুতিক সরঞ্জাম বা যন্ত্রপাতি ইনস্টলেশন করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কাজগুলো নিশ্চিত করতে হবে, ইজ থরলি প্ল্যান, সম্পূর্ণভাবে এটা পরিকল্পনা করতে হবে ভালোভাবে। ইজ ক্যারিড আউট কম্পিটেন্ট পার্সন অনলি, বলছে এটা একজন যোগ্য ব্যক্তি দ্বারা পরিচালিত হবে, এবং সেখানে যদি আমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা ন্যাশনাল আর ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড মেনে আমরা সেখানে কি করব, কাজ করব। ফায়ার, এটা আমি আর পড়াবো না আপনাদেরকে, অলরেডি এখানে যা আছে এগুলো আপনারা সবাই জানেন, এখানে ওরকম কিছুই নাই, এটা দেখে নিবেন। এইটাও সেম জিনিস, এক্সিট গুলাকে ব্লক করা যাবে না, এটা অলরেডি আপনারা জেনে গেছেন। গেটিং ইন অ্যান্ড গেটিং আউট। সো এটা হচ্ছে কি, আমরা দেখি কোন একটা সুপার শপ, শপিং মল, এয়ারপোর্ট, আমরা এক জায়গা দিয়ে প্রবেশ করি, এক জায়গা দিয়ে বের হই। তো এই জন্য আমরা যে ভবনে যাই না কেন, যেখানেই প্রবেশ করি না কেন, যেখানেই কাজ করতে যাই না কেন, সেখানে আমাদের আগেই কি করতে হবে, বের হওয়ার পথগুলো আমাদেরকে জেনে নিতে হবে, যেটা আমরা কখনোই ভাবি না, যেটা আমাদের ভাবা উচিত। যে কোনো জায়গায় যে কোনো জরুরি অবস্থা হতে পারে, আমাকে বের হতে হবে। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। কোনো এলাকায় বা কোনো একটা কাজের পরিবেশে যাওয়ার আগে আমাদের সকলকেই সচেতন থাকতে হবে, এবং কোন জায়গা দিয়ে এন্ট্রি, কোন জায়গা দিয়ে এক্সিট, এই জিনিসগুলো আমাদের জেনে রাখতে হবে, যাতে করে বিপদের মুখোমুখি হলে আমরা সাথে সাথে রেসপন্স করতে পারি। আর এখানে যারা দায়িত্বরত, কর্তব্যরত লোক থাকে, তাদেরকে অবশ্যই আমরা এই বিভিন্ন প্রশ্নগুলা তাদেরকে আমরা জিজ্ঞেস করতে পারি, অথবা আমি যদি দায়িত্বরত হয় আমাকে জিজ্ঞেস করবো, আমি নিজেকে নিজে জিজ্ঞেস করতে পারি। যেমন হচ্ছে যারা এখানে কাজ করবে, যারা ভিজিট করতে আসবে, অথবা আমার ভেহিকেল আসবে, আমার যানবাহন প্রবেশ করবে কোন জায়গা দিয়ে, বের হবে কোন জায়গা দিয়ে, এটা চিহ্নিত করা আছে কিনা। দেখবেন আপনি বসুন্ধরা সিটিতে কার পার্কিং এ যাবেন, এক জায়গা দিয়ে ঢুকতেছেন, এক জায়গা দিয়ে বের হচ্ছেন, তাদের কিন্তু সাইনেজ আছে, তাদের কিন্তু সবকিছু আছে, তো এগুলো আছে কিনা। এছাড়া হচ্ছে যেখানে কাজ করতেছে বা যেখানে যাচ্ছে সেখানে কি ভালোভাবে আলোকিত অবস্থায় আছে কিনা, বা তারা মেনটেনেন্স করছে কিনা, বা এই কর্মীদের আমরা যারা যাচ্ছি তাদের জন্য আসলে কি কি ব্যবস্থা আছে, এগুলো আমাদেরকে ইনশিওর করা। এরপরে আমরা যে ওখানে যে আসলে যে ইয়েগুলা ইউজ করতেছি, সেগুলো কি আসলে যারা যাচ্ছে তাদের জন্য, ইউজারের জন্য এগুলো সুইটেবল কিনা, সেটা যে কোনো কিছু হতে পারে, লিফট হোক বা যে কোনো কিছু। আর দে সেফ আন্ডার ফুট, আমরা যে
গ্রাউন্ডে করছি, তারা কি আসলে পায়ের নিচে দিয়ে হাঁটার জন্য নিরাপদ কিনা। অনেক সময় দেখবেন অনেক জায়গায় টাইলস থাকে যেটাতে আপনি নর্মালি হাঁটতে গেলে পিচ্ছিল খেতে পারেন। তো এই জিনিসগুলো আসলে গ্রাউন্ডে যে করছে এগুলো কি আসলে নিরাপদ কিনা। এরপরে আপনি যদি কোনো একটা জরুরি অবস্থা হয়, পরিস্থিতি হয়, তখন আসলে প্রবেশ স্থানের পরিবর্তন যদি করা, অনেক সময় আপনি জরুরি অবস্থা হইলে এক্সিট পরিবর্তন হয়ে যেতে পারে বা বিভিন্ন ইমার্জেন্সি থাকতে পারে, সিস্টেম থাকতে পারে, সেগুলোর সাথে আসলে পরিচিত কিনা। You can help to keep entrance and exit is good condition by including them in road inspection. বলছে নিয়মিত এই প্রবেশ এবং বের হওয়ার যে পথগুলো আছে সেগুলা ইন্সপেকশন করা, সেগুলাকে কোনো অবস্টাকল আছে কিনা, কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, এগুলো ইন্সপেকশনের মাধ্যমে ইনশিওর করা। সেফটি সাইনেজ, আমরা এখানে সেফটি সাইনেজ দেখবো। এখানে সেফটি সাইনেজ যে লাল কালারের দেওয়া আছে দেখেন, গোল করা, ভিতরে একটা স্মোকের দেওয়া। এই লাল কালারের এইরকম ভিতরে যত সিম্বল থাকবে সেটা আপনি হচ্ছে নিষেধাজ্ঞা চিহ্ন, যেটাকে বলে প্রোহিবিশন সাইন। সো এই প্রোহিবিশন সাইন হচ্ছে মানে এই কাজগুলো আপনি করতে পারবেন না, ধূমপান করতে পারবেন না। এখানে যদি একটা মানুষ দেওয়া থাকে আপনি এখান দিয়ে যাতায়াত করতে পারবেন না। এখানে যদি একটা গাড়ি দেওয়া থাকে এখান দিয়ে গাড়ি যেতে পারবে না, মানে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আর নীল কালারের যদি এরকম দেওয়া থাকে এটার ভিতরে যে সিম্বল দেওয়া থাকবে সেটাকে বলা হচ্ছে ম্যান্ডেটরি সাইন, মানে বাধ্যতামূলক সাইন। এটার ভিতরে যেটা দেওয়া থাকবে সেটা আপনাকে বাধ্যতামূলক মানতে হবে। যেমন কি এখানে দেওয়া আছে ইয়ার প্লাগ দেওয়া আছে, সরি ইয়ার মাপ দেওয়া আছে, তাহলে ইয়ার মাপটা আপনাকে পড়তে হবে। যেমন জেনারেটর রুমে যাচ্ছেন বা বিভিন্ন শব্দ উৎপন্ন হয় এরকম জায়গায় এরকম সাইনেজ দেওয়া মানে হচ্ছে সেখানে আপনাকে ম্যান্ডেটরি প্রবেশ করলে বা কাজ করলে সেখানে আপনাকে এই ইয়ার মাপটা পড়তে হবে। তাহলে আমাদের কাজের পরিবেশে এই নীল কালারের ভিতরে যাই থাকবে সেটা আমার জন্য ম্যান্ডেটরি, লাল কালারের ভিতরে যেটি থাকবে সেটা আমার জন্য নিষিদ্ধ, সেটা আমি করতে পারবো না। ইয়েলো কালারের যদি এরকম থাকে এগুলাকে বলা হচ্ছে আম্বার সাইন অথবা হচ্ছে সচেতনতামূলক ওয়ার্নিং সাইন, যেগুলোকে বলে থাকি এরকম। এইটার ভিতরে যাই থাকবে সেটা হচ্ছে ওয়ার্নিং, আমাদের সচেতনতামূলক সাইন। এগুলো থাকতে পারে আমাদের রেডিয়েশনের ক্ষেত্রে, ফগ লিভ বা বিভিন্ন জায়গায় এগুলো থাকতে পারে, যেগুলো হচ্ছে আমাদের ঝুঁকি এটা থেকে হতে পারে, এটার জন্য সতর্ক করার জন্য আমাকে ব্যবহার করা হচ্ছে। আর গ্রিন কালার যেগুলা এগুলাকে বলে সবুজ সবুজ সাইন, অথবা এটাকে আমি বলি আমার ভাষা হচ্ছে ভালোবাসার সাইন। কারণ হচ্ছে এই চিহ্নগুলা যত জায়গায় দেখবেন সেগুলো হচ্ছে আমাদের জন্য নিরাপদ জায়গা বা জরুরি অবস্থায় বের হওয়ার জন্য, এক্সিট লাইট, অ্যাসেম্বলি পয়েন্ট, ফার্স্ট এইড, বিভিন্ন জিনিস এগুলো হচ্ছে সবুজ। এগুলো হচ্ছে আমাদের বাঁচার জন্য বিভিন্ন, এই জন্য এগুলোকে বলা হয় কি ভালোবাসার সাইন। এরপর অনেক জায়গায় দেখবেন ওই যে কেমিক্যাল ইমার্জেন্সি শাওয়ার বা হচ্ছে ইমার্জেন্সি আই ওয়াশ স্টেশন, চোখ ধোয়ার এগুলো সবগুলোই গ্রিন কালার দেওয়া থাকে। হাইট, ওয়ার্কের হাইট, এটা নিয়ে আসলে আর কিছু বলার নয়, আপনারা অলমোস্ট এটা নিয়ে অনেক কিছু জানেন। লাইটেনিং নিয়ে কথা বলবো, লাইটিং। সো একটা কাজের পরিবেশে লাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটু। আমরা অনেক জায়গায় দেখি ওয়্যার হাউস বা স্টোরে গিয়ে সেখানে দেখতে পাই না, সেখানে লাইট নিয়ে ইউজ করতে হয়। সো ভালো আলো হচ্ছে একটা ভালো কর্ম পরিবেশের একটা দৃষ্টান্ত। সো এটা যদি আপনি কম আলোতে যান, আপনি চোখ দিয়ে দেখার চেষ্টা করতেছেন, আপনি যেরকম দৌড়াইলে আপনার মধ্যে একটা ক্লান্তি চলে আসে, তাহলে চোখেরও তো একটা ক্লান্তি চলে আসবে। যে জায়গায় যেভাবে দেখা সেখানে আপনি আরো চোখের পরিশ্রম বাড়িয়ে দিয়ে কাজ করতেছেন, তাহলে চোখেরও একটা ক্লান্তি চলে আসতে পারে। তো এই জন্য ন্যাচারাল আলো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উত্তম আলো। আর যেসব জায়গায় ন্যাচারাল লাইটের অভাব রয়েছে সেসব জায়গায় আমাদেরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ লাইটিং এর ব্যবস্থা করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে আমরা কিছু জিনিস দেখি, সেটা হচ্ছে খুব কম আলো আবার খুব বেশি আলো, দুইটাই আমাদের জন্য ক্ষতিকর। আবার অনেক সময় আলো, এমন আলো আছে যেটার আলোর জলকানি বা প্রতিফলন এমন ভাবে আসে যার কারণে হচ্ছে আমাদের চোখে দেখার অনেক সমস্যা দেখা দিতে পারে। আর অবশ্যই আমরা অনেক সময় রিফ্লেকশনের কারণে আমাদের অনেক ধরনের প্রবলেম হয়, আমরা মিসকনসেপশন চলে আসে আমাদের ভিতরে। এই জন্য আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমাদের নিরাপত্তার স্বার্থে কিছু কিছু জায়গায় আমাদের ছায়া বা অনেক সময় প্রবেশ পথ থাকে সিঁড়ির উপরে, সিঁড়ির কাছাকাছি, ওসব জায়গায় আমাদের সবসময় লাইটিং এর ব্যবস্থা করা। কারণ আমি জরুরি অবস্থা দিয়ে যাব, কোন জায়গাতে আমার এক্সিট সেটা যদি আমি না দেখতে পাই তাহলে তো আমি তো বের হতে পারবো না। এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন এলাকা, বিভিন্ন জায়গা যেগুলোতে হচ্ছে আমাদের আলোর দরকার হয়, যেমন হচ্ছে অনেক জায়গায় আমরা আলো কম, আমরা হাঁটার, বিশেষ করে ট্রাফিক যেখানে দেখবেন ট্রাফিকের ওইসব জায়গাগুলোতে আমাদের আলোর ব্যবস্থা করা।
না হলে ওই জায়গায় দেখবেন ট্রাফিক যেখানে দাঁড়ায় সেখানে অনেক আলো থাকে, নাহলে সেখানে একটা মানুষ আপনি অন্ধকারে আছেন, আপনার উপর দিয়ে যে কোনো গাড়ি চলে যেতে পারে। সো আলোর ব্যবস্থা করা, আর নিরাপদে কাজ করার জন্য আবার অতিরিক্ত আলোর ব্যবস্থা না করা, পর্যাপ্ত পরিমাণ যে আলো দরকার সে আলোগুলা ইউজ করা। আর যখন রিস্ক অ্যাসেসমেন্ট করা হবে সেখানে আমাদেরকে এই লাইটিং এর বিষয়টাও বিবেচনা করতে হবে। এই জিনিসগুলো আমরা কোনোভাবে ভুলা যাবে না। আমাদের কর্মক্ষেত্রে আমাদের সঠিক আলো আছে কিনা সেই আলোটা আমাদের নিশ্চিত করতে হবে। আচ্ছা, ম্যানুয়াল হ্যান্ডলিং অলমোস্ট এটা নিয়ে আপনারা জানেন, আমরা এটা নিয়ে কথাও বলেছি। ম্যানুয়াল হ্যান্ডলিং কি? মানুষ দ্বারা যে হ্যান্ডেল, আমরা মানুষ যে হ্যান্ডলিং করি সেগুলো ম্যানুয়াল। তো এগুলো অনেক সময় আমরা দেখতেছি পিকচারে এই লোক গাড়ি নিচে বুকের নিচে করে দিচ্ছে। তো এইগুলা মানে হচ্ছে আমরা কোনো কিছু উত্তোলন করা বা নামানো বা টেনে নেওয়া, ঠেলাঠেলি করা, টানা, এই জিনিসগুলা, এগুলোর ফলে আমাদের যে পেশি থাকে আমাদের শরীরে, পেশিগুলা ক্ষতি হতে পারে, অথবা আমাদের যে নিচে তলপেট আছে তলপেটে ব্যথা হতে পারে, আমাদের যে জয়েন্ট গুলো আছে জয়েন্ট গুলাতে ব্যথা হতে পারে, আমাদের যে হাতের মাসেল গুলো আছে এগুলাতে স্ট্রেন হতে পারে, টান টান হতে পারে। তো এই জিনিসগুলা করার ক্ষেত্রে আমাদের অবশ্যই যাদের দিয়ে কাজ করাবো সেই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে যে এই লোক দিয়ে এই কাজটা কি আসলে সুইটেবলি করা যাচ্ছে কিনা। সো এই ক্ষেত্রে আমাদের কিছু ফলোইং ফ্যাক্টর রয়েছে রিক্স ইনজুরি, রিক্স রিক্স অফ ইনজুরি ফ্রম ম্যানুয়াল হ্যান্ডলিং। হ্যাঁ, ম্যানুয়াল হ্যান্ডলিং থেকে আঘাতের কিছু ঝুঁকি থাকে যেগুলো হতে পারে। তো আমাদের কাজ করার ক্ষেত্রে অবশ্যই যে লোডটাকে আমরা উত্তোলন করবো সেটার ওজনটা আমাদেরকে জানতে হবে। লোডটা যত ভারী হবে সেটা সরানোর জন্য আমাদের ফিটে কিন্তু আঘাত তত বেশি হবে। এরপর লোডের আকার দেখতে হবে, আকৃতি দেখতে হবে, ছোট বা সহজে ধরা যায় এমন লোড হলে সাধারণত আমরা ইয়ে করতে পারি। আর যদি বড় আকৃতির হয় তখন কিন্তু সেটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এছাড়া হচ্ছে আমরা এটাকে আসলে ম্যানুয়াল হ্যান্ডলিং করার সময় এটাকে হাত দিয়ে কাজ করার সময় কি আসলে আমাদের যে শারীরিক যে ভঙ্গিগুলো আছে এগুলো কি আসলে আমরা মেনটেন করতে পারি কিনা, বা এগুলা কি আমাদের ভঙ্গিগুলা বিশ্রী ভঙ্গি হয় কিনা, অস্বস্তিকর হয়ে যায় কিনা, বা বসে উঠাতে কালে আমাদের মেরুদণ্ড টুইস্টিং হয় কিনা, আঘাতের ঝুঁকি আছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। এবং কি লোডটা উঠাতে গেলে আমাদের এখানে বলছে যেটা দ্য ডিস্টেন্স অফ দ্য, মানে আমরা লোডটা কোথা থেকে কোথায় নিব, দূরত্ব বেশি নাকি কম, এই জিনিসগুলো আমাদেরকে কনসিডার করতে হবে। এবং কি এই লোড গুলা ধরার ক্ষেত্রে আমাদের কিভাবে এটা নাড়াচাড়া করব, কিভাবে শরীর মোচড় দিতে হবে, বা কিভাবে হাতের কাছে নিতে হবে যাতে করে আমাদের ঝুঁকিটা কম হয়, এই জিনিসগুলা আমাদের দেখতে হবে। এবং এই জিনিসগুলো অনেক সময় কখন আমরা কি ঘন ঘন কোনো কাজ বা কোনো কিছু তুলবো বা সরাবো, বারবার কি ম্যানুয়াল হ্যান্ডলিং করব, এরকম বারবার করলে আপনার আঘাতের ঝুঁকি বেশি থাকবে। কাজের ক্ষেত্রে আমাদের ম্যানুয়াল হ্যান্ডলিং করার সময় কিভাবে তুলবো যাতে করে আঘাতের ঝুঁকিগুলো আমাদের কমে যায়, এবং যে জায়গায় তুলবো সেই জায়গাটা কি আসলে সমতল কিনা, এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাবো সেটা কি উঁচু নিচু কিনা, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এছাড়া হচ্ছে আমাদের যে লোকটা তুলবে তার শারীরিক ভাবে সে সক্ষমতা কিনা, সে কি এটা আসলে উঠাতে পারবে কিনা, তার শক্তি আছে কিনা, তার উচ্চতা আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে ফলো রাখতে হবে। As a duty holder, there are four main things you should consider when assessing the risks of manual handling. বলছে একজন কর্তব্যরত লোক হিসাবে আপনার ঝুঁকি যখন রিস্ক অ্যাসেসমেন্ট করবেন সে সময় আপনার চারটি বিষয় বিবেচনা করতে হবে। একটা হচ্ছে টাস্ক, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে লোড, একটা হচ্ছে ইনভারমেন্ট। মানে আপনি যে কাজটা করবেন সেই কাজটা আপনি দেখে নিবেন ভালোভাবে। আপনি কাজ করার সময় আসলে আপনি আঘাতের ঝুঁকি আছে কিনা সেটা দেখবেন। আপনি যে লোডটা তুলবেন তোলার সময় আপনার হাতে বা হচ্ছে আপনার মেরুদণ্ড মোচড় খাবে কিনা সেগুলো দেখবেন। এই ফ্যাক্টর গুলা কি কোনোভাবে পরিবর্তন করা যায় কিনা সেটা আপনি চিন্তা করবেন। ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে এমন ব্যক্তিকে ইয়া করবেন যে সে কম বেশি হচ্ছে এই কাজে অভিজ্ঞ, নিরাপদ ভাবে তুলতে পারে, সে বিবিএস, তার কোনো রকম আঘাত পাওয়ার কোনো ইয়া নেই, সে ব্যক্তিটা আসলে প্রশিক্ষণ নিয়েছে কিনা, তার পিঠে আসলে কোনো রকম আঘাত আছে কিনা, এই জিনিসগুলোকে আসলে তাহলে কি কোনোভাবে ওকে পরিবর্তন করে অন্য কাউকে দেওয়া যায় কিনা এই জিনিসগুলো দেখতে হবে। যেটা হচ্ছে লোড, লোডটাকে দেখতে হবে ভালোভাবে, লোডের ওজন দেখতে হবে, লোডের আকার দেখতে হবে, আকৃতি দেখতে হবে, এবং এটা থেকে ঝুঁকির সম্ভাবনা কতটুকু সেটা দেখতে হবে। এটা কি আসলে ধরতে কি তার
কষ্ট হচ্ছে কিনা, বা এটাতে কোনোভাবে আমরা কন্ট্রোল করতে পারি কিনা, কোনো ফ্যাক্টরকে উন্নয়ন করা যায় কিনা দেখতে হবে। পরিবেশ, যেখানে আমরা আসলে কাজ করব সেখানে আশেপাশে পরিবেশের দিকে আমাদেরকে নজর দিতে হবে, এবং পরিবেশ থেকে যাতে করে কোনো আঘাত না হয় সেটা স্যার আমাদেরকে। হ্যালো জি বলেন। স্যার প্রশ্ন ছিল স্যার মানে জি বলেন। একজন মানুষ কতটুকু লোড বহন করতে পারবে সর্বোচ্চ? আচ্ছা, আমি এটা শেষ করি, এরপর আপনাকে আমি বলতেছি। এই ক্ষেত্রে হচ্ছে জি উদাহরণ যেটা বলছে, ধরেন কোন একটা লোড নিয়ে আপনি যাবেন, এখন সেখানে অসমতল একটা সারফেস আছে, সেখানে আপনি এটা নিতে গিয়ে আপনি উষ্টা খেয়ে পড়ে গেছেন, তাহলে এই রোডটা চেঞ্জ করা যায় কিনা বা এই ফ্যাক্টর গুলো পরিবর্তন করা যায় কিনা সেটাও আমাদের দেখতে হবে। তো একজন কোশ্চেন করছেন আসলে একজন মানুষ কতটুকু লোড নিতে পারে। অ্যাজ পার বাংলাদেশের কথা চিন্তা করলে, বাংলাদেশে যে লেবার লতে বলছে দুই ভাবে, এক হচ্ছে আপনি যদি সমান জায়গায় লোড নেন সেক্ষেত্রে একরকম, আপনি যদি উপরে উঠতেছেন আর লোড নিচ্ছেন তাহলে একরকম। তো সমান জায়গা হলে বলছে তারা 50 কেজি, আর অসমতল বা উপরে ভার্টিক্যাল আপনি উপরে উঠতেছেন সেই জায়গা হলো 40 কেজি একজন পুরুষের জন্য। একজন মহিলার ক্ষেত্রে হচ্ছে সমান জায়গায় 30 কেজি, আর নর্মাল জায়গা হচ্ছে 25 কেজি। আর আপনি যদি বিভিন্ন স্ট্যান্ডার্ড ধরেন, ইউএসএ স্ট্যান্ডার্ড, তারা বলছে 25 কেজি। সৌদির ক্ষেত্রে যদি বলেন, সৌদি আবার ওরা কি করে, ওরা বয়সের উপর ডিপেন্ড করে তারা লোডটা ক্যাপাসিটিটা নির্ণয় করে। ছোট হইলে কম হয়, 18 থেকে উপরে হইলে একটু বেশি হয়, আবার 35 থেকে আবার যখন বয়স বাড়তে থাকে তখন আবার কমে আসে। সো এটা এক একটা কান্ট্রিতে এক একটা স্ট্যান্ডার্ড ফলো করে। বুঝাতে পেরেছি আপনাকে? জি স্যার। ওকে। প্লান্ট অ্যান্ড মেশিনারি। সো প্লান্ট অ্যান্ড মেশিনারিতে কাজ করতে গেলে কি কি হতে পারে? সো এই একটা লোক কি করতেছে, লন মাওয়ার অথবা এটাকে বলে ঘাস কাটার মেশিন। সো এই কাটার মেশিনটা ইউজ করতে গেলে আমরা দেখতেছি এখানে আমাদের কারখানায় অনেক শ্রমিক এরকম যন্ত্রপাতি নিয়ে কাজ করে, অথবা যে এখান দিয়ে যদি কেউ হাঁটে, সে হাঁটা ব্যক্তিটা আসলে বিপদ চলে আসতে পারে। এখান থেকে আসলে দুই ভাবে বিপদ চলে আসতে পারে, একটা হচ্ছে মেকানিক্যাল ভাবে আর একটা হচ্ছে নন মেকানিক্যাল ভাবে। মেকানিক্যাল ভাবে কি, এটাতে বিভিন্ন রকম রোটেটিং পার্ট থাকে, কাটার থাকে, মুভিং মেশিনারি থাকে, এটার সাথে অনেক সময় ইনজেক্টেড হতে পারে, অথবা ওই ঘাসের সাথে যদি কোনো লোহার ম্যাটার টেটার থাকে, যখন এই কাটার মেশিনটা ঘূর্ণায়মান হয় সেটা ওই কাটারের সাথে লেগে আমি আপনার গায়ে ইনজেক্টেড হয়ে চলে আসতে পারে। আর নন মেকানিক্যাল হচ্ছে সেখানে কোনো কেমিক্যাল থাকলে সেটা কেমিক্যালটা বিস্ফোরিত হতে পারে, এক্সপ্লোজ হতে পারে, অথবা ভাইব্রেশনের সৃষ্টি হতে পারে, সেখানে এই মেশিনটা চললে সেখান থেকে নয়েজ হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের এই জায়গাগুলো থেকে যদি আমরা ঝুঁকিটাকে দূর করতে চাই বা কমাতে চাই, তাহলে এই যন্ত্রতে অবশ্যই গার্ডিং ইউজ করতে হবে। যে গার্ড দিয়ে আমরা গার্ডের কথা বলি, গার্ড গুলো ইউজ করতে হবে, তাহলে এটা থেকে কার্যকরী সমাধান আমরা পেতে পারবো। সো এখানে আবার গার্ডের কিছু ক্লাসিফিকেশন দেওয়া আছে। আপনারা কি ওশা ক্লাস করেছেন? জি স্যার করছিলাম। আচ্ছা, ওশা ক্লাস করলে সেখানে এরকম গার্ড গুলা দেখেছেন। সো বলছে হোয়ার ইউ ডোন্ট নিড অ্যাক্সেস টু ডেঞ্জার আন্ডার নর্মাল অপারেশন। বলছে আপনি যদি নর্মাল অপারেশনে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ফিক্স গার্ড দিতে হবে, ইন্টারলকিং গার্ড দিতে হবে, ট্রিপ ডিভাইস দিতে হবে। এরপর হচ্ছে হোয়ার ইউ ডু নিড অ্যাক্সেস দ্য ডেঞ্জার জোন আন্ডার নর্মাল অপারেশন। এক্ষেত্রে হচ্ছে আপনাকে ইন্টারলকিং গার্ড দিতে হবে, আপনাকে অটোমেটিক গার্ড দিতে হবে, ট্রিপ ডিভাইস দিতে হবে, অ্যাডজাস্টেবল গার্ড দিতে হবে, সেলফ অ্যাডজাস্টিং গার্ড দিতে হবে, টু হ্যান্ডেড কন্ট্রোল দিতে হবে। তো এগুলো হচ্ছে সবই সেফটি ডিভাইস, যেগুলো হচ্ছে আমরা কাজ করতে গেলে ইউজ করলে আমরা ওই ধরনের হ্যাজার্ড থেকে আমরা দূরে থাকবো। এইটাও একটা ওয়ার্কেট হাইট এরিয়া, এটা আমরা বলবো না, এইগুলো জিনিসগুলো ইজি একটা জিনিস। আমরা একটু রেডিয়েশন নিয়ে কথা বলবো। এগুলো আপনারা কোর্স করেছেন, যার কারণ হচ্ছে আমি এগুলোকে এলিমিনেট করে দিচ্ছি। আপনার স্লাইড দিয়ে দেখবেন, না বুঝতে পারলে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন নেক্সট ক্লাসে। আচ্ছা, রেডিয়েশন মানে হচ্ছে আমরা জানি বিকিরণ। বিকিরণ দুই ভাবে হয়, একটা হচ্ছে আয়োনাইজিং আর একটা বলে নন আয়োনাইজিং। তাহলে আয়োনাইজিং রেডিয়েশন গুলা কোনগুলা? ইলেকট্রোম্যাগনেটিক যে রশ্মি গুলা, রে গুলা আছে, উদাহরণস্বরূপ যেরকম এক্স রে আছে, গামা রশ্মি আছে। এছাড়া হচ্ছে অনেক সময় আমাদের বিটা, আলফা বিটা যে পার্টিকেল গুলো আছে, কণাগুলা, এগুলা থেকে আসলে আমাদের আয়োনাইজিং রেডিয়েশন গুলা ঘটে। এই ক্ষেত্রে আমরা অনেক সময় প্রাকৃতিক ভাবে তেজস্ক্রিয় পদার্থ থাকে, যেমন হচ্ছে রেডন গ্যাস,
অথবা হচ্ছে আমাদের ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভ সাবস্ট্যান্স, এই জিনিসগুলা থেকে আমাদের অনেক সময় এই আমাদের আয়োনাইজিং রেডিয়েশন গুলো হয়ে থাকে। তো একটা লোকের যদি এইরকম রেডিয়েশনের কি বলে তার যদি এরকম একটা সংস্পর্শে আসে বিকিরণের, তাহলে তার শরীরে বিভিন্ন রকম ডার্মাটাইটিস হয়, বিভিন্ন রকম রোগ হয়, স্কিন পুড়ে যায়, তারপর হচ্ছে তার কোষগুলা ড্যামেজ হয়ে যায়, তার ক্যান্সার হতে পারে, তার চোখে ছানি পড়া রোগ হতে পারে, তার রক্তে বিভিন্ন রকম পরিবর্তন দেখা দিতে পারে। এরপর হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। নন আয়োনাইজিং রেডিয়েশনের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা অনেক সময় ইলেকট্রোম্যাগনেটিক যে রশ্মিগুলা বা আলফা রেড রশ্মি, আলট্রা ভায়োলেট রশ্মি, ভিজিবল রশ্মি যেগুলোকে বলি, এগুলো হচ্ছে আমাদের নন আয়োনাইজিং রশ্মি। অথবা আমরা যদি বলি বিভিন্ন রকম আমার বাসা বাড়িতে পাওয়ার ফ্রিকোয়েন্সি আমি ইউজ করি, মাইক্রোওয়েভ ইউজ করি, রেডিও ইউজ করি, এই যে ফ্রিকোয়েন্সি গুলো এগুলো কিন্তু মোবাইল ইউজ করি, এই জায়গা থেকে যে রেডিয়েশন গুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় নন আয়োনাইজিং রেডিয়েশন। তো এইগুলোর সাথে যদি কেউ সংস্পর্শে আসে তাহলে তার অনেক সময় স্কিন পুড়ে যেতে পারে, তার ক্যান্সার হতে পারে, তার চোখে ছানি পড়তে পারে, তার চোখগুলা ছোট ছোট হয়ে যেতে পারে, তার চোখ উঠার রোগ হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তাহলে সেখানে দায়িত্বরত একজন লোক কি করবে, এরকম আয়োনাইজিং বা নন আয়োনাইজিং যেই রেডিয়েশন সোর্স গুলো আছে সেই সোর্স গুলাকে চিহ্নিত করতে হবে। এরপরে যত দূর সম্ভব হয় এই জিনিসগুলাকে যাতে করে কমানো যায়, আল্ট্রাভায়োলেট রশ্মি এগুলা যেখান থেকে আসে ওই উৎসগুলা থেকে রিডিউস করা সম্ভব হয়। এছাড়া হচ্ছে যদি আমি আপনি না বুঝতে পারি তাহলে একজন কম্পিটিটিভ অ্যাডভাইজার যারা এগুলা নিয়ে এক্সপার্ট তাদের থেকে আমরা অ্যাডভাইস দিতে পারি। এছাড়া হচ্ছে আমরা আমাদের ওয়ার্কারদের মেডিকেল হেলথ সার্ভেলেন্স প্রোগ্রাম করতে পারি, আমরা তাদেরকে শিল্ডিং করতে পারি বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দিতে পারি। এছাড়া হচ্ছে যে এক্সপার্ট অ্যাডভাইস হয় লেজার আর ইউজ ফর ডিসপ্লে, অনেক সময় আমরা লেজার ইউজ করি, সেখান থেকে আসলে রেডিয়েশন সৃষ্টি হয়, সেটার জন্য যদি আমাদের বিশেষজ্ঞ কারো পরামর্শ লাগে সেই পরামর্শ নিতে হয়। স্লিপ, ট্রিপ অ্যান্ড ফল, এটা কমন জিনিস, কমন হ্যাজার্ড, এটা আপনারা সবাই জানেন। স্লিপ কি? স্লিপ মানে হচ্ছে কোনো কিছুর সাথে পিছলে গিয়ে পড়ে যাওয়া, ট্রিপ মানে হচ্ছে কোনো কিছুর সাথে কি করা, লেগে পড়ে যাওয়া বা হচ্ছে ধাক্কা লেগে পড়ে যাওয়া। তো এগুলোর কারণ হচ্ছে আমাদের ফ্লোরের অবস্থা যদি খারাপ থাকে, অথবা ফ্লোরে যদি এরকম দেখতেছি এরকম কন্টামিনেট থাকে, লিকুইড জাতীয় কিছু থাকে, পুয়ার ব্যাড হাউসকিপিং যদি যদি থাকে, অনেক সময় মানুষের বিহেভিয়ার গত সমস্যা থাকে যার কারণে সে দেখা গেছে ভালোভাবে না দেখে হাঁটা চলা করতে পারে। অনেক সময় এনভায়রনমেন্টের কারণে হতে পারে, ওই যে বললাম পুয়ার লাইটিং অবস্থা আছে, ওয়েদার কন্ডিশন কারণে এগুলো হতে পারে। অনেক সময় আমরা সেফটি শু যে জায়গায় পরা দরকার সে জায়গায় পরি না, যার কারণে সেখানে আমরা পিছলে গিয়ে পড়ে যেতে পারি, অনেক সময় এই জিনিসগুলো ঘটতে পারে। সো এই ক্ষেত্রে আমরা স্লিপ টিপকে অনেকে আসলে গুরুত্ব দিই না, আমরা ভাবি এটা কিছুই না, কিন্তু আপনাকে অবশ্যই এই আপনার যে কোনো কারখানায় বা প্রতিষ্ঠানে স্লিপ টিপ এটা ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে আপনাকে কনসিডার করতে হবে। স্লিপ টিপ গুলাকে গুরুত্ব সহকারে আপনাকে দেখতে হবে এবং কি আপনাকে স্লিপ টিপের কারণগুলো বুঝতে হবে, এগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং কি এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় সেটা চিন্তা করতে হবে এবং এটাকে কিভাবে কন্ট্রোল মেজার করে মিনিমাইজ করা যায় সেই জিনিসগুলো করতে হবে। আর যেটা বললাম, আপনি যখন রিস্ক অ্যাসেসমেন্ট করবেন তখন এই স্লিপ টিপ, ফল হ্যাজার্ড এগুলাকে আপনি করবেন এবং আপনার কোনো জায়গায় অসমতল জায়গা আছে, কোনো জায়গায় কেবলস গেছে আপনার হাঁটার রাস্তা দিয়ে, এই জিনিসগুলোকে আপনি তুলে নিয়ে আসবেন। এবং কি এগুলোর ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, বয়স্ক ব্যক্তিদের চিন্তা করতে হবে, যারা প্রতিবন্ধী আছে তাদের কথাও চিন্তা করতে হবে এই স্লিপ টিপ ফল জায়গায় কাজ করার ক্ষেত্রে। আচ্ছা, এখানে বললো যে আপনার যারা দায়িত্বরত লোক থাকবে তাদের আসলে কি করণীয় এখানে। তো এখানে শুরু থেকে আসলে সবকিছু ঠিকঠাক করে নিতে হবে, কাজের জায়গাগুলা সেখানে হাঁটার পথটা আলাদা করে দিতে হবে এবং সেখানে লোকদেরকে ওই রকম অ্যাওয়ারনেস সাইনেজ দিয়ে দিতে হবে এবং কাজের ক্ষেত্রে আমাদের পায়ের জন্য যেরকম সেফটি শু বা যে যে করণীয় পায়ের জন্য সেগুলো করতে হবে। আমাদের মেঝেগুলা বা কাজের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, আমাদের নিয়মিত ইন্সপেকশন করতে হবে, অডিট করে দেখতে হবে সেই জিনিসগুলোতে আলোর স্বল্পতা আছে কিনা বা জায়গাগুলা ব্লক আছে কিনা। এরপর হচ্ছে আমাদের সবচেয়ে বড় হচ্ছে আমাদের কাজের পরিবেশ পরিষ্কার রাখতে হবে, বাধামুক্ত রাখতে হবে, তাহলে আমাদের এই জিনিসগুলো এড়ানো সম্ভব।
স্ট্রেস, স্ট্রেস মানে হচ্ছে চাপ। আমরা এটা এক ধরনের কি আমাদের হ্যাজার্ড ক্রাইটেরিয়াতে পড়ে। So stress is an individual reaction to excessive pressure and হচ্ছে demand। বলছে অতিরিক্ত চাপ হচ্ছে আপনার বিভিন্ন আপনার বস দিতে পারে বা বিভিন্ন কাজের চাপ হতে পারে। এগুলা কাজের চাপের বাইরে অন্যান্য চাপ আমাদের কাজের পরিবেশে ইম্প্যাক্ট ফেলতে পারে। এই জন্য আসলে আমাদের যে ঝুঁকিগুলো হতে পারে কাজের চাপ, এরকম স্ট্রেস হওয়ার কারণ হচ্ছে অনেক সময় অতিরিক্ত কাজের চাহিদা দেয়, এবং অনেক সময় দেখা গেছে কাজও নাই এমন অবস্থা হতে পারে, চাকরি চলে যাওয়ার ভয় থাকতে পারে, তার যে কোনো কাজ দিলে সে ব্যর্থ ব্যর্থ হয়, পারবে না এরকম ভয় থাকে, অথবা তার সাথে কেউ একজন বুলিং করলো, তাকে মারলো, অথবা সে একটা কাজের ডিজাইন করলো বাট কাজের ডিজাইনটা তার ভালো হলো না, এগুলোর কারণে তার ভিতরে স্ট্রেস ফিল হতে পারে। আর নন ওয়ার্ক ফ্যাক্টর ক্রিয়েটেড স্ট্রেস ক্যান ইনক্লুড, মানে কাজের ফ্যাক্টর বাইরেও কিছু হতে পারে, যেমন কি সে পারিবারিক জীবন নিয়ে চাপে আছে, সে আর্থিক ফিনান্সিয়াল চাপে থাকতে পারে, তার ডিভোর্স হয়ে গেছে, অথবা তার একটা সন্তান হয় না, সন্তানের জন্য সে চাপে আছে, অথবা কেউ একজন মারা গেছে সেটার জন্য সে শোকে আছে, এরকম হতে পারে। তো যারা আমরা কর্তব্যরত থাকবো তা মানসিক চাপের আসলে সম্পর্কে অবশ্যই সবসময় সচেতন থাকা উচিত। মানসিক চাপের ফলে কারো ভিতরে ফিজিওলজিক্যাল ফ্যাক্টর দেখা দেয়, সাইকোলজিক্যাল ফ্যাক্টর দেখা দেয়, যেটাকে ইমোশনাল ফ্যাক্টর বলি, বিহেভিয়ার গত তার ফ্যাক্টর দেখা দেয়। যারা এরকম স্ট্রেসের হয়, স্ট্রেসের সম্মুখীন হয়, তাদের অনেক সময় শরীরের রক্তচাপ বেড়ে যায়, তাদের হচ্ছে ক্লান্ত চলে আসে, পেটে ব্যথা করতে পারে, হজম কম হতে পারে, ওজন কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে, মাথা ব্যথা করতে পারে, তাদের ত্বকে বিভিন্ন রকম লালচে কালার হতে পারে, তাদের শরীর থেকে ঘাম বাইর হতে পারে, তাদের বিভিন্ন গাড় বা পেশিগুলা ব্যথা করতে পারে, তাদের চোখে ঝাপসা দেখতে পারে, তাদের মাথা ঘুরতে পারে, এই এটসেট্রা। আর মানসিক প্রভাবগুলা ইমোশনাল, তার ভিতরে উত্তেজনা কাজ করতে পারে, তার ভিতরে উদ্বেগতা কাজ করতে পারে, তার ভিতরে বিষণ্ণতা কাজ করতে পারে, তার ভিতরে হতাশা হতে পারে, তার আত্মসম্মান গুলা হ্রাস পেতে পারে। বিহেভিয়ার গত হচ্ছে সে আসলে অতিরিক্ত খাওয়া দাওয়া করতে পারে বা অ্যালকোহল বা মাদক এগুলো সেবন করতে পারে, তার চোখ ঘুম চলে যেতে পারে, সে সবার সাথে আক্রমণাত্মক আচরণ করতে পারে, এবং সে কর্মক্ষেত্রে গেলে মিসবিহেভ করবে এবং কাজের পরিবেশে অনুপস্থিত থাকতে পারে। এখানে হচ্ছে ম্যানেজ করতে গেলে আপনার কাজের ডিমান্ড গুলো আপনাকে চিন্তা করতে হবে, ওয়ার্ক লোড গুলা, যারা হচ্ছে এই কাজের যখন নকশা করা হয় তখন কাজের চাপ, কাজের ধরন, কাজের পরিবেশ, এই জিনিসগুলো কনসিডার করতে হবে। এবং কন্ট্রোল, নিয়ন্ত্রণ, ব্যক্তি কাজ পদ্ধতিগুলো আসলে কিভাবে এটা নিয়ন্ত্রণ করবে, এটা যে লোক দিয়ে কাজটা করাবো এটা কতটুকু নিয়ন্ত্রিত হবে সেটা কনসিডার করতে হবে। এবং ওই লোককে সাপোর্ট দিতে হবে, সবাই সবাইকে সাপোর্ট দিতে হবে, লাইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনার কলিগ সবাই তাকে উৎসাহ দিতে হবে, তাকে আসলে ইনকারেজ করতে হবে। এরপর হচ্ছে সম্পর্ক, আহ, সবার সাথে দ্বন্দ্ব লাগানো যাবে না, সঠিক ভালো সম্পর্ক করতে হবে, ভালো আচরণ করতে হবে যাতে করে এগুলো ইতিবাচক হয়। এবং এই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই যারা কাজের ডিজাইন করবে তাদের ক্ষেত্রে অবশ্যই তারা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে অর্গানাইজেশনে ইনশিওর করতে হবে যাতে করে কেউ কারোর সাথে আসলে দ্বন্দ্ব না, এরকম বিরোধপূর্ণ যাতে না হয়। এরপর যদি কোনো সাংগঠনিক কোনো কিছু পরিবর্তন করার দরকার হয়, সেটা বড় হোক বা ছোট হোক, সেগুলো অবশ্যই পরিচালনা করতে হবে। তো এই 6টা ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠান যদি এগুলা নিয়ে কাজ করে, অনুসরণ করে, তাহলে সেখানে অনেকাংশেই সেখানে স্ট্রেসের চাপটা কমে যাবে। টেম্পারেচারটা হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো কেউ একজন ওই দিন হয়তো টেম্পারেচারের কথা বলেছেন, কত ডিগ্রি সেলসিয়াস এর কথা সম্ভবত। তো টেম্পারেচার হচ্ছে আমরা সাধারণ কর্মক্ষেত্রে যেখানে ইউজ করি সেখানে 16 ডিগ্রি সেলসিয়াস। আর যদি কাজের সাথে শারীরিক কোনো থাকে, সম্পর্ক থাকে, সেখানে হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস। আর এমনিতে আমাদের রুম টেম্পারেচার হচ্ছে, আদর্শ রুম টেম্পারেচার আমরা 25 ডিগ্রি সেলসিয়াস ধরে রাখি। এখানে যদি কেউ কর্তব্যরত লোক থাকে তাহলে সবাই তার যে দলের যে লোকগুলা থাকবে তাদেরকে তাপমাত্রা নিয়ে, সম্পর্কে নিয়ে কথা বলতে হবে, তাদেরকে আলোচনা করতে হবে। ঝুঁকি, আমরা যে রিস্ক অ্যাসেসমেন্ট করবো সেই রিস্ক অ্যাসেসমেন্টের তাপমাত্রাটাকেও বিবেচনা করতে হবে। ভেহিকেল এন্ড ট্রান্সপোর্ট সেফটি, আমাদের
ওয়ার্ক প্লেসে বা প্রজেক্টে অনেক ধরনের ভেহিকেল বা ট্রান্সপোর্ট আসে, যেগুলো সেফটি হচ্ছে অনেক সময় মানুষ এবং যানবাহন একই রাস্তা দিয়ে চলে, যার কারণে দুর্ঘটনা বেশি হয়ে থাকে। বেশিরভাগের ক্ষেত্রে যেসব কারণে দুর্ঘটনাগুলো ঘটে, অনেক সময় চলন্ত গাড়ির সাথে ধাক্কা লাগে বা চাপা পড়ে যায়, অনেক সময় চলন্ত গাড়ি থেকে কোনো কিছু পড়ে কেউ আঘাতপ্রাপ্ত হয়, অনেক সময় চলন্ত গাড়িতে কোনো কিছু উঠাচ্ছে বা নামাচ্ছে এই সময় পড়ে যেতে পারে, অনেক সময় চলন্ত গাড়ি ওভারটার্ন করতে গিয়ে উল্টে যেতে পারে। তো এই ক্ষেত্রে আসলে সত্যিকার যে করতে হবে, সমাধান করতে গেলে আমাদের যানবাহনের রাস্তা আলাদা করতে হবে, পথচারীদের চলার রাস্তা আলাদা করতে হবে। এবং এটা না হলে আমাদের নির্দিষ্ট একটা টাইম বা সময়সূচি করতে হবে, এই সময় যাতায়াত করবে যাত্রীরা আর এই সময় আমাদের গাড়িগুলো চলাচল করবে। সো এই জিনিসগুলো এখানে বলা। তো এটা হচ্ছে যদি কেউ একজন দায়িত্বরত লোক হয় তাহলে কি জিনিসগুলো সে করবে। So সে কি করবে, you will need to make sure the vehicle reach areas responsible for the manage effectively. বলছে একজন দায়িত্বরত বা কর্মরত হিসাবে তাকে কিছু জিনিস নিশ্চিত করতে হবে, যেমন একটা জায়গায় যখন ভেহিকেলটা রিভার্সিং বা বিপরীত দিকে যাবে বা লোডিং বা আনলোডিং করবে বা ট্রিপ হবে, ক্লিনিং করতেছে, রক্ষণাবেক্ষণ মেনটেনেন্স এন্ড রিপেয়ার করতেছে, বা স্টেবিলিটি সে স্থির অবস্থায় আছে, অথবা আদার হ্যাজার্ড, এই জিনিসগুলা কোন একটা যানবাহনের ক্ষেত্রে এই জিনিসগুলা যে দায়িত্বরত আছে সে পরিলক্ষণ করবে। আর এই ক্ষেত্রে হচ্ছে চালককে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং অভিজ্ঞ হতে হবে। চালককে অবশ্যই তার যে নির্দিষ্ট গতিসীমা আছে সেই সীমা অতিক্রম করতে হবে, এমনকি তাকে এক মুখে এক জায়গা দিয়ে এন্ট্রি করলো আরেক জায়গা দিয়ে এক্সিট করে এরকম ব্যবস্থা থাকতে হবে। এবং পথচারীদের যে জায়গাগুলো আছে সেগুলো যাতে মেনে সে গাড়ি ড্রাইভ করে। লোডিং আনলোডিং যে এলাকাগুলো আছে সেগুলাতে বা রিফিলিং যে রিসার্চের যে ইয়েগুলো আছে সেগুলাতে অবশ্যই ফাঁকা জায়গা রাখতে হবে যাতে করে অনুশীলন করা যায় ওখানে। এছাড়াও পথচারী যারা আছে তারা যে এলাকা দিয়ে হাঁটবে সেই এলাকাগুলো অবশ্যই তাদের পরিচিত হতে হবে, তাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে তারা যানবাহন থেকে যাতে করে দূরে থাকে, এবং যে পথ তাদের জন্য পথচারীর জন্য সেই পথ ব্যবহার করা, এবং হাইওয়েতে ক্ষেত্রে হচ্ছে যদি কোনো ট্রাফিক থাকে ট্রাফিকের যে আইনগুলো আছে সেগুলো মেনে চলা, ওভারব্রিজ থাকলে ওভারব্রিজ দিয়ে পার হওয়া। ভাইব্রেশন, ভাইব্রেশন হচ্ছে কি, ভাইব্রেশন আমরা জানি কম্পন। সো এই ভাইব্রেশন কম্পনের ফলে আসলে কম্পন গুলো সৃষ্টি হয় দুইটা কারণে, একটাকে বলে হ্যান্ড ড্রাম ভাইব্রেশন আর একটা বলে হোল বডি ভাইব্রেশন। হ্যান্ড ড্রাম ভাইব্রেশন কোনগুলো আমরা দেখি অনেক জায়গায় কর্মীরা বা শ্রমিকরা হাতে চালিত বিভিন্ন জিনিস দিয়ে ইকুইপমেন্ট দিয়ে কাজ করে, যেটা ভাইব্রেট হয় তার হাতে আসলে ভাইব্রেটটা হয়। সো এইগুলোর ক্ষেত্রে অনেক সময় আমরা রাস্তা ভেঙে ফেলতেছে, বিল্ডিং ভেঙে ফেলতেছে, এইগুলা করতেছি, অথবা ঘাস কাটার মেশিন ব্যবহার করতেছি এই জিনিসগুলো, অথবা গ্রাইন্ডার মেশিন ইউজ করতেছি, এগুলোর ফলে আমাদের হাতে কম্পন হয়। সো এইগুলো যখন নিয়মিত এরকম কম্পনের সৃষ্টি হয় যার ফলে আমাদের তখন আমাদের হাতের কিছু স্বাস্থ্যগত প্রভাব ফেলতে পারে, যেমন আমাদের হাতের আঙ্গুলের মাথাগুলো সব সাদা হয়ে যেতে পারে, আমাদের হাতের সেন্সিটিভিটি কমে যেতে পারে। আর হোল বডি ভাইব্রেশন যেগুলা, এগুলো হচ্ছে নর্মালি আমাদের মেরুদণ্ড কম্পন সৃষ্টি হয় মূলত যখন আমরা শ্রমিকরা ট্র্যাক্টর বা বিভিন্ন মোবাইল বিভিন্ন যন্ত্রপাতি এক্সকাভেটর বা হচ্ছে ক্রেন এগুলাতে কাজ করে, তখন এই জিনিসগুলো যখন চলে তখন পুরো বডিটা তার ভাইব্রেট হয়, যার কারণে আমাদের বিভিন্ন রকম পেশিতে সমস্যা হয়, যার ফলে হচ্ছে আমরা অসুস্থ হয়ে যাই। সো এখানে বলছে ইফ এনি ফলোইং অ্যাপ্লাই ইউর টিম ইউ উইল নিড টু টেক অ্যাকশন টু মিনিমাইজ রিস্ক ইনজুরি। সো এই ক্ষেত্রে কম্পনকারী যে সরঞ্জামাদি বা যন্ত্রপাতি আছে সেগুলা যখন ইউজ করবে তখন তাদের হাতে অনেক সময় ঝিনঝিন আকারে শুরু হতে পারে, অনুভব করে কিনা এগুলো জানতে হবে। এবং এই যন্ত্রপাতিগুলো যখন চলবে তখন এই যখন কম্পন সৃষ্টি হবে তখন যেই কম্পন সৃষ্টি হওয়ার ফলে এই জিনিসগুলা আসলে আমাদেরকে মনিটরিং রাখতে হবে। এছাড়া হচ্ছে এই ক্ষেত্রে আমরা রোটেটিং করতে পারি, শ্রমিকরা যখন প্রতিদিন কাজ করবে তাদের 15 মিনিট করে বিরতি দিতে পারি আমরা, যাতে করে রোটেটিং করা, অথবা কাউকে আমরা 1 ঘন্টা কাজ করে কি করতে পারি অন্যজনকে দিতে পারি, একজনের পরিবর্তে আরেকজনকে দিতে পারি। এছাড়া হচ্ছে ভাইব্রেশনের ক্ষেত্রে গ্রাইন্ডার মেশিন বা বিভিন্ন ড্রিল মেশিন এগুলো যখন আমরা ইউজ করি তখন তার হ্যান্ড ড্রাম ভাইব্রেশনের ক্ষেত্রে যে অ্যান্টি ভাইব্রেট গ্লাভস থাকে সেই গ্লাভস গুলো আমরা প্রোভাইড করতে পারি।
getting it right. Although there is a wide range of common hazard, there are some simple step in can be applied in the cases. So বলছে যদি আমরা সাধারণত হ্যাজার্ড সম্পর্কে জানলাম আর কিছু পদক্ষেপ সম্পর্কে জানলাম, তো আমাদের কি করতে হবে? আমাদের ঝুঁকিগুলোকে মূল্যায়ন করতে হবে, ঝুঁকিগুলোকে বুঝতে হবে। এই ক্ষেত্রে আমাদের টিমের যদি দরকার হয়, ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে আমরা টিমকে আমাদের টিমে অ্যাটেন্ড করব বা একটা টিম গঠন করব। আমরা সবার সাথে ইনফরমেশন গুলো শেয়ার করব এবং ট্রেনিং লাগলে কাউকে ট্রেনিং দিব। আমরা কাজের পরিবেশকে রেগুলার পরিদর্শন করব, ইন্সপেকশন করব এবং কারো যদি পরামর্শ দরকার হয় কোনো দক্ষ ব্যক্তির পরামর্শ নিব এবং সুপারিশ নিয়ে আমরা কাজ করব। এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই মডিউলটা অনেক বড়, বাট এই মডিউল থেকে কোশ্চেন খুবই কম আসে। এটা হচ্ছে আপনাদের জন্য প্লাস পয়েন্ট আর কি। কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার এমনি আপনি ওই যে গতকালকের মতো 5-10 মিনিট একটু রিভিউ দিয়ে দিলে আর একটু আমাদের রিফ্রেশমেন্ট আসতে হবে। স্যার সঠিক রিভিউ বলেছেন বলতে স্যার, আমরা আজকে সবগুলা আজকে যে ক্লাসগুলো হয়েছে সামারি আকারে 5 মিনিট যদি একটু বলতেন বাংলাতে তাহলে ভালো হতো। আচ্ছা, আমাদের প্রথম হচ্ছে আমরা আমাদের কাজের পরিবেশে কমন হ্যাজার্ড গুলা কি কি সেটা দেখলাম, হ্যাজার্ডের ক্রাইটেরিয়া গুলা দেখলাম, মেকানিক্যাল, ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল। এরপর হচ্ছে অর্গানাইজেশনাল হ্যাজার্ড, সেগুলো দেখলাম। সেগুলা কিভাবে আসলে সংস্পর্শে আসতে পারে এবং সেগুলোকে কিভাবে প্রিভেন্ট করতে পারি সেগুলো নিয়ে আমরা কথা বলছি। এরপরে আমরা অ্যাগ্রেশন এবং হচ্ছে ভায়োলেন্স নিয়ে কথা বলছি। কাজ করতে গেলে কলিগ দ্বারা বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, নতুন ওয়ার্ক লোকেশন এগুলোতে গেলে আমরা কি হতে পারে এবং সেখান থেকে আসলে আমরা যদি এগুলার শিকার হই তাহলে আমাদের সিমটম গুলা কি দেখা দিতে পারে সেগুলো আমরা দেখলাম। এরপর আমরা বুলিং দেখলাম। আমরা লং টাইম কাজের পরিবেশে কম্পিউটার ওয়ার্ক স্টেশনে কাজ করতেছি, যার ফলে আমাদের ব্যাক পেইন হচ্ছে, তাহলে ওগুলাতে আমরা কি ধরনের স্টেপ গুলা নিব সেগুলো আমরা দেখলাম। এরপর আমরা অ্যাসবেস্টস নিয়ে আলোচনা করলাম। অ্যাসবেস্টস কোনগুলো ইউজ হয়, বা হোয়াইট, ব্লু, ব্রাউন অ্যাসবেস্টস, সেগুলো দেখলাম। এরপর আমরা স্ট্রেস নিয়ে কথা বললাম, আমরা টেম্পারেচার নিয়ে কথা বললাম। এরপর হচ্ছে আমরা কথা বললাম ওয়ার্কের হাইটটাকে আমরা স্কিপ করে গেছি যেহেতু আপনারা ক্লাস করেছেন। এরপর ফায়ারটাকে আমরা স্কিপ করেছি যেহেতু আপনারা ফায়ারের লেভেল 3 করেছেন। এরপর আমরা ভেহিকেল এবং ট্রান্সপোর্টেশন সেফটি নিয়ে কথা বলছি, আমরা রেডিয়েশন নিয়ে কথা বলছি, আমরা লাইটেনিং নিয়ে কথা বলেছি। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছি। এরপরে এখানে যদিও নয়েজের ইয়েটা নাই, আমরা নয়েজ নিয়ে কথা বলতে হয়। আমাদের কাজের পরিবেশে অত্যাধিক নয়েজ, আমাদের নয়েজের একটা প্রিমিসেবল একটা লিমিট আছে, সেটা হচ্ছে কেউ কেউ 85 ডেসিবেল বলে, আবার কেউ কেউ 80 ডেসিবেল বলে থাকে। সো এই ভিতরে আমাদের আবার লং টাইম কাজ করা যাবে না। আমাদের এই যে ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে, যত ফ্রিকোয়েন্সি বাড়বে আমাদের কাজের সময়টা তত কমে যাবে। আর আপনারা এখানে পরীক্ষার জন্য যেটা পড়বেন, কমন হ্যাজার্ড কি কি এগুলো মুখস্থ করবেন, বুলিং, ভায়োলেন্স, অ্যাগ্রেশন গুলো ভালো করে দেখবেন, আর হচ্ছে অ্যাসবেস্টসটা ভালো করে দেখবেন। এরপর হচ্ছে টেম্পারেচারের রেটিং গুলো কেমন সেটা দেখবেন। এই তো এখান থেকে আর তেমন কিছু, রেডিয়েশনটা দেখবেন, আয়োনাইজিং এবং নন আয়োনাইজিং রেডিয়েশন, এগুলো দেখলে হবে, আর বেশি কিছু দেখা লাগবে না। স্যার এই যে টেম্পারেচার যে বলছেন, এই টেম্পারেচার যে 3টা বলছেন এটা একটু বলেন তো। স্যার কোনটা বলছি টেম্পারেচার? এই যে একটা টেম্পারেচার বলছেন যে কাজের লোকেশনের টেম্পারেচার, আবার কি কি যেন একটা বললেন। হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস। এই যে ওয়ার্ক রুম, কোন একটা ওয়ার্ক রুমে কাজ করবেন সেটা 16 ডিগ্রি সেলসিয়াস। আর যদি আপনি কোন জায়গায় হচ্ছে ধরেন একটা চুলা আছে, চুলা চালাচ্ছেন বা বারবিকিউ জন্য আগুন লাগাচ্ছেন বা কোন একটা কাজ করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। জি, ঠিক আছে, তাহলে আপনাদের স্লাইডটা দিয়ে দিব, আপনারা স্যার দেখবেন। এই 16 ডিগ্রি আর 13 ডিগ্রি এটা কি হচ্ছে বাংলাদেশের জন্য প্রযোজ্য?
এটা ইউকে আপনারা কোর্স করতেছেন ইউকে তে, বাংলাদেশে এরকম জায়গা পাবেন যেখানে 16 ডিগ্রি আছে? সেটাই বলতেছি স্যার, তাহলে বাংলাদেশের কেমন হতে পারে এটা, মানে পাবেন। এনএফপি অনুযায়ী? পাবেন না যে সেটা না, পাবেন সেটা আপনি যদি সেখানে এসব্যাক সিস্টেম থাকে, সেন্ট্রাল এয়ার কন্ডাক্টিং সিস্টেম থাকে, প্রপার ভেন্টিলেশন থাকে, সেখানে ছায়াযুক্ত জায়গা থাকে, সেখানে পাবেন। আর নরমালি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস ইয়া করি আর কি। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফিজ।